আয়ুর্বেদ কিভাবে কাজ করে। শরীর এবং মনের আয়ুর্বেদ অনুযায়ী স্বামী স্ত্রী সম্পর্ক। কেউ তোমাকে বলবে না আমার চোখ খুললে পায়খানায় যেতে হয়। এখান থেকে পেটের প্রবলেম শুরু। দই খেলে পেট ঠান্ডা থাকে, এটা খুব ভুল ধারণা। দই খেলে শরীর গরম হয়। ডাইজেশন করার কোডিং সিস্টেমই নেই, সেই জন্য তুমি পিৎজা খেলে তোমার পেট ভার হয়ে যায়। আয়ুর্বেদ সবসময় রোগের কারণের চিকিৎসা। স্বস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতরস্য বিকারমেব চ। গোমূত্র কেউ খায় নাকি? এটা কি ঠিক? এই অগ্নিটা আসলো কোথা থেকে? অগ্নি বিষয়টা হলো মেটাবলিজম। মানে জল তো বলে বেশি করে না, কখনোই উচিত নয়। অন্ধের মতো আমরা বেশি করে খাই। হাইড্রোটক্সিসিটি বলে একটি কথা আছে। আমাদের এই এপিসোডে আমরা মূলত আলোচনা করেছি কিভাবে আয়ুর্বেদার মাধ্যমে আপনি আপনার বড় কঠিন রোগগুলোকে সারিয়ে ফেলতে পারেন। এইটা একটা বড় নেগেটিভ জায়গা। কারোর ক্ষেত্রে সুগার হাইক হবে, কারোর ক্ষেত্রে হার্টের সমস্যা, কারোর ক্ষেত্রে ক্যান্সার। মা কাকিমার রান্নাঘর থেকে আয়ুর্বেদ এসছে। আয়ুর্বেদ সবার ক্ষেত্রে এক নয়। চুল পড়ে যাচ্ছে খুব অল্প বয়সে, গোড়া থেকে সারিয়ে ফেলার কি উপায় রয়েছে? যেই সময় আমি খাবো সেই সময় আমার ফোকাস শুধু খাওয়াতেই থাকবে, আদার্স কিচ্ছু না। টিভি ফোন দেখতে দেখতে না। যেই সমস্যাটাতে প্রচুর পরিমাণ ইউথ এখন ভুগছে সেটা হচ্ছে ইনসোমেনিয়া। রাত্রেবেলা ঘুম আসতে চায়। অ্যাংজাইটি ছোটবেলা থেকে আমাদের মধ্যে বিল্ড করে দেওয়া হয়। কজন এখন দৌড়ঝাঁপ করে কাজ করে বলো তো? 17-18 বছরের বাচ্চাদের ফ্যাটি লিভার। যাদের যাদের হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, তাদের কারোর পেটের সমস্যা। আজ আমাদের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর রিতম রায়চৌধুরী। তাহলে চলুন শুরু করা যাক। আমার প্রথম প্রশ্ন এটা যে কোন কোন রোগের ক্ষেত্রে আয়ুর্বেদা বা আয়ুর্বেদিক মেডিসিন সব থেকে বেশি এফেক্টিভ? ইন জেনারেলি আয়ুর্বেদ বলতে বলা হয়েছে আয়ুষ কামেয় মানে না ধর্মার্থ সুখ সাধনম নিত্য গশ্চানু অনুবন্ধশ্চ পর্যায়ে আয়ুরুচ্যতে। অর্থাৎ এখানে বলতে বোঝানো হয়েছে যে আয়ু এবং আয়ুষ সম্বন্ধে যে কী কী বিষয় করলে আয়ু বৃদ্ধি পাবে এবং আয়ু ভালো থাকবে, সেই জিনিসটি যে বেদে লেখা আছে তাকেই আয়ুর্বেদ বলে। অর্থাৎ আয়ু সম্বন্ধে যেসব বিষয় বলা হয়েছে। এখন এই ক্ষেত্রে আমাকে দেখতে হয় আয়ুর্বেদ কিভাবে কাজ করে এবং আয়ুর্বেদ কোথায় কোথায় কাজ করে, কোন কোন রোগে কাজ করে। 3 হাত শরীর আমাদের, সেই ক্ষেত্রে একটি জায়গার সাথে আরেকটি জায়গার, একটি অর্গানের সাথে আরেকটি অর্গানের, একটি সিস্টেমের সাথে আরেকটি সিস্টেমের আয়ুর্বেদ অনুযায়ী যোগাযোগ রয়েছে। সেই জন্য কায় বালো গ্রহ শৈল্যদংশা জরাবিষাণ, আয়ুর্বেদ এই 8টা ব্রাঞ্চকে একসাথে কভার করে। সেই জন্য আয়ুর্বেদের স্পেশালিস্ট বলে কিছু হয় না, যে কায়া চিকিৎসার উপরে কাজ করে। কায়া অর্থাৎ অগ্নি। অগ্নির উপরে যখন তুমি কাজ করবে তখন তোমার প্রত্যেকটা সিস্টেম, যে সিস্টেমগুলো এই অগ্নির মাধ্যমেই নারিশমেন্ট হয়, একটি জায়গার কাজ করলে আরেকটি জায়গার কাজ অটোমেটিকই হতে থাকে। এটাই আয়ুর্বেদে বলা হয়েছে। এই অগ্নির মাধ্যমে নারিশমেন্টটা যদি একটু এক্সপ্লেন করো, মানে এই অগ্নিটা আসলো কোথা থেকে? বলছি, অগ্নি বিষয়টা হলো মেটাবলিজম, যেটা অ্যাকর্ডিং টু, আমি যদি অ্যালোপ্যাথি দেখি, মাইট্রোকন্ড্রিয়া যে এটিপি উৎপন্ন করে, অর্থাৎ এনার্জি উৎপন্ন করে। আয়ুর্বেদ সেটাকে আয়ুর্বেদের ভাষায় সেটাকে ব্যাখ্যা করা হয়েছে অগ্নি হিসাবে, অর্থাৎ ডাইজেস্টিভ ফায়ার। প্রত্যেকটা কোষে যে জ্বালানি শক্তি, অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ প্রত্যেকটা কোষের জ্বালানি শক্তি হিসাবে একটা এনার্জি কাজ করে, তাকে আয়ুর্বেদ অগ্নির হিসাবে বর্ণনা করেছে। এই অগ্নি যখন আস্তে আস্তে কমে আসতে থাকে তখন মেটাবলিক ফায়ার, ডাইজেস্টিভ ফায়ার আস্তে আস্তে কমতে থাকে এবং বডি ডিকে হওয়া বা বডির ক্ষয় হওয়া শুরু হয়। এখন যদি আমরা দেখি যে আয়ুর্বেদ কিভাবে কাজ করে, আয়ুর্বেদ কি জেনারেলি নর্মাল একটি পেশেন্টের ক্ষেত্রে পেটের সমস্যা নিয়ে আসলো আর আয়ুর্বেদের ক্ষেত্রে সেম মেডিসিন সব জায়গায় কাজ করে? উত্তর হলো কখনোই না। দেখা গেল যে আমরা 3 জন মানুষ, ধরো তুমি, তোমার বন্ধু এবং আরেকজন বন্ধু, তোমরা 3 জন ট্রেন ধরতে গেলে, ট্রেন মিস করে গেলে, 3 জনের রিয়াকশান 3 রকম হয়। একজন হঠাৎ করে মাথা গরম করে ফেলবে যে আগে একটু বেরোতে পারতিস, আমরা ট্রেনটা পেয়ে যেতাম। একজন ওখান থেকে দাঁড়িয়েই সে নেগেটিভ রিয়াকশান দেবে যে না চল বাড়ি চলে যাই, যাব না। আরেকজন ওখান থেকে সলিউশন খুঁজবে যে ঠিক আছে চল বাদ দে, ট্রেন নাম, আমরা বাসে বেরিয়ে যাই। তো 3 জনের রিয়াকশান যদি 3 রকম হয় একটা সামান্য একটা কারণে,
যদি তিনজনের রিয়াকশান তিন রকম হয় তাহলে শরীরের রিয়াকশান আলাদা কেন হবে না? আয়ুর্বেদ এই হিসাবে তিনটে ক্যাটাগরিতে মানুষকে ভাগ করেছে। অল দ্য লিভিং থিংস তিনটে ক্যাটাগরিতে ভাগ, বাত, পিত্ত, কফ। এই তিনটে ক্যাটাগরিতেই পেশেন্টকে ফেলা হয় এবং সেই হিসাবে পেশেন্টের চিকিৎসা করা হয়। তাই একই জ্বর নিয়ে আসা পেশেন্টের ক্ষেত্রেও তিনজনের বডি কনস্টিটিউশন অথবা প্রকৃতি অনুযায়ী চিকিৎসা আলাদা হয়। আয়ুর্বেদ সবসময় চিকিৎসার ক্ষেত্রে মনকে আগে গুরুত্ব দিয়েছে, কারণ শরীর এবং মনের আয়ুর্বেদ অনুযায়ী স্বামী স্ত্রী সম্পর্ক। অ্যালোপ্যাথি চিকিৎসাতে সবসময় মনকে আউটসাইড করে দেওয়া হয়, প্রাইমারি ট্রিটমেন্টের ক্ষেত্রে রাখা হয় না, কিন্তু আয়ুর্বেদে সবসময় মনকে ধরা হয়। মনকে আয়ুর্বেদ একাদশ ইন্দ্রিয় বলেছে, মানে ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই ইন্দ্রিয় অর্থ মানে এই ইন্দ্রিয় থেকে দেখা জিনিস মিনিং কোথায় করছে সেটা হলো মেডুলা অবলাঙ্গাটাতে, সেখানে জ্ঞানেন্দ্রিয় অবস্থিত। এটা হলো বাহ্যিক ইন্দ্রিয়, আর জ্ঞানেন্দ্রিয় মেডুলা অবলাঙ্গাটাতে অবস্থিত, জ্ঞানেন্দ্রিয়। আর ইন্দ্রিয়ের আর উভয় ইন্দ্রিয় সেটা হলো মন। তো মনকে আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে প্রাইমারি হিসাবে ধরেছে। কি হিসাবে? দেখা গেল তোমার বাড়িতে একজন অসুস্থ আছে, তোমাকে মাংস ভাত দেওয়া হলো, তুমি কি আনন্দ সহকারে খেতে পারবে? উত্তর হলো না। আবার সেই মানুষটি যখন ভালো হয়ে গেল বা তোমার বাড়িতে খুব একটা তোমার একটা ভালো রেজাল্ট হলো, ঘরে মুড়ি বাতাসা রাখা আছে, খুব আনন্দের সহকারে তুমি তখন সেটা খাবে। তো মনের সাথে শরীরের কেন জানি একটা স্বামী স্ত্রী সম্পর্ক থাকে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, মন যদি খারাপ থাকে শরীর খারাপ থাকবে। ঠিক আছে? তো এবার এটা কিভাবে খারাপ থাকে সেটা ধীরে ধীরে আমরা আসবো সেখানে। তো বেসিক এই তিনটে বিষয়ের উপরে আয়ুর্বেদ দাঁড়িয়ে রয়েছে। এক, প্রকৃতি; দ্বিতীয় হলো মন আর শরীরের সম্পর্ক; এবং তার সাথে আগত ডিজিজ, মনের রোগ এবং শরীরের রোগ, তার উপরে প্রকৃতি তার নির্ণয় করে তার চিকিৎসা, এবং সেই হিসাবে চিকিৎসা করা হয়। আয়ুর্বেদ চিকিৎসার আরও একটা বৈশিষ্ট্য হলো আয়ুর্বেদ কখনো সিমটমের চিকিৎসা করে না, বা ইট ইজ নট আ সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। আয়ুর্বেদ সবসময় রোগের কারণের চিকিৎসা করে। আয়ুর্বেদ চিকিৎসা করে স্বস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতরস্য বিকারমেব চ, অর্থাৎ সুস্থ মানুষকে কী করে তুমি সুস্থ রাখবে, তারপরে তো রোগ হলে তার রোগের চিকিৎসা করবে। সুস্থ মানুষকে সুস্থতা বজিয়ে রাখাটা সেটাও একটা চিকিৎসার অন্তর্গত। সেটা অন্য কোনো প্যাথিতে সেটাকে এতটা বড়োভাবে দেখা হয় না, যেটা আয়ুর্বেদে দেখা হয়। মানে আমি সুস্থ, কিন্তু আমার এই সুস্থতাটাকে আমি কিভাবে বজিয়ে রাখবো, কি কি জিনিস মেনটেন করলে এই সুস্থতাটা পুরো বজিয়ে থাকবে একদম অ্যাট দ্য এন্ড অফ মাই লাইফ অবধি, সেইটা আয়ুর্বেদ প্রথম দেখে। তারপরে আসে ব্যাধি। এইটা এত কিছু করার পরেও যদি তোমার রোগ হয় তখন আসে ওষুধ। কিন্তু সুস্থ মানুষকে সুস্থ রাখা এটা সবথেকে বড় দায়িত্ব। আর এই জায়গাটাতেই বর্তমান যুগের অনেক প্যাথি এই জায়গাটা মিস করে যায়, যেটা আয়ুর্বেদ ধরে রাখে। এখন তো বেশিরভাগ মানুষ, মানে 90% মানুষেরই গ্যাস অম্বলের সমস্যা, এইটা ইনডাইজেশনের প্রবলেম, এই সমস্যায় বেশিরভাগ মানুষ এখন ভুগছে। তো আয়ুর্বেদাতে এই পেটের সমস্যাকে ঠিক করার, মানে গোড়া থেকে সারিয়ে ফেলার মানে কি উপায় রয়েছে? হ্যাঁ, একটু ডিটেলসে বলতে হবে। যখন আয়ুর্বেদের অধ্যায় শুরু হয় না, প্রথম যেটা অধ্যায় আছে সেটাকে বলা হয় দীর্ঘজীবিত অধ্যায়, অর্থাৎ দীর্ঘ জীবন কি করে মেনটেন করবে তুমি। ঠিক আছে? তারপরে আসে দিনচর্যা, মানে তোমার দিনের শুরুতে তুমি এমন কি কি হ্যাবিট করবে যাতে তোমার সুস্থ শরীর সুস্থতাকে বজায় রাখে। সেইখানে আছে সকালবেলা উঠে দন্তধাবন, অভ্যঙ্গ মানে শরীরে তেল মালিশ, এক্সেট্রা এক্সেট্রা। খাবে কিভাবে, কতটা খাবে, কোন সময় খাবে, কি করে কি করবে, আমি বিষয়টাকে একটা ছোট আকারে বলছি। ইন জেনারেল আমাদের যখন তুমি যে কোনো সাধারণ মানুষ যখন একটা মিল নেয় না, মানে একটা সম্পূর্ণ আহার তুমি যখন গ্রহণ করো, সেটা হজম হতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। তার মানে সকালবেলা ধরো তুমি 11টা থেকে 12টা নাগাদ তুমি খেলে, রাতের যে খিদেটা তোমার যখন পাবে না সেটা 7টা থেকে 8টা, মানে ওই 8 ঘন্টায় ওই খাবারটা হজম হয়। তারপরে তোমার নেক্সট খিদেটা পায়, মানে রাতের খাবারের মানে খাওয়ার ইচ্ছাটা জাগে। তুমি রাতের খাবার খেলে, রাতের খাবার খেয়ে তারপরে তুমি কী করো, ধরো আর রাতের খাবার ম্যাক্সিমাম সবাই কটা নাগাদ খায়, 9টা 10টা। তারপরে আমরা কী করি, আমরা
বিছানায় শুতে চলে যাই। তো মানে পেটের কারণ কেন হয় আমি তার পুরো ব্যাখ্যা দিচ্ছি এই কথাটার মধ্যে থেকে। আমরা তারপরে শুতে চলে যাই, ঘুমিয়ে পড়ি, পরের দিন সকালবেলা উঠি কেমন জানি শরীরটা ম্যাচ ম্যাচ করছে। কারোরই ইন জেনারেল কারোরই ঘুম থেকে ওঠার পর নর্মাল স্টুল পাস হয় না। ইন জেনারেল তুমি যদি 100% দেখো তার মধ্যে 50 থেকে 70%-এর মধ্যে কেউ তোমাকে বলবে না আমার চোখ খুললে পায়খানায় যেতে হয়। এটার একটা কারণ, এটা একটা জেনুইন প্রবলেম। এটা একটা কারণ আছে। এখান থেকে পেটের প্রবলেম শুরু। এবার আমি যেটা বলছি এটা এখান থেকে পেটের প্রবলেম শুরু হয়। তো আমাদের জেনারেলি খাওয়ার হজম হওয়ার একটা গোটা মিল হজম হওয়ার টাইম হলো 7 থেকে 8 ঘন্টা। ইন দ্য মিন টাইম আমরা যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের যে ডাইজেশন প্রসেস সেটা ডিলে হয়। কেন ওটা অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে আসে। তো ডাইজেশন প্রসেস তখন ডিলে হয়, মানে 8 ঘন্টার খাবারটা যেটা 8 ঘন্টায় হজম হওয়ার কথা সেটা 12 ঘন্টা 13 ঘন্টা এরকম সময় নিয়ে নেয়। কিন্তু আমাদের সমস্যাটা কি, আমরা খাই বেশি। আমাদের সকালবেলা ব্রেকফাস্টও লাগে, আমাদের দুপুরবেলা লাঞ্চও লাগে, বিকেলবেলা একটু টিফিন না হলেও চলে না, রাত্রিবেলা তো ডিনার লাগে। এটা তো হ্যাঁ, এবার আমরা খাই আমাদের শরীরকে বুঝে খাই না। আমরা কেউ আমাদের শরীরকে চিনি না। আমরা কি চিনি জানো তো, মানে এইটা একটা বড় নেগেটিভ জায়গা যেটা কিনা আমরা এই রুটটা থেকে ধীরে 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 সরে গেছি। সেই জন্য আমাদের বাবা দাদু তাদের এতটা না রোগ ছিল যতটা এখনকার জেনারেশনের রোগ। খেয়াল করে দেখবে তুমি যখন ছোট ছিলে বা তোমার দাদা বা তোমার কাকার ছেলে যারা তোমার থেকে বয়সে বড় তারা যখন ছোট ছিল তারা কথায় কথায় অ্যান্টাসিড খেত না। তারা যখন ছোট ছিল মানে 4 বছর 5 বছর 6 বছর। আজকে একটা 5 বছরের বাচ্চাকে র্যান্টাক খেতে হয় কেন? তো প্রথম কথা হলো অনিয়মিত খাদ্যাভ্যাস। কিভাবে? জেনারেলি 2টো মিল আমাদের নেওয়া উচিত। আমরা কটা নিই? 4টে থেকে 5টা। কিন্তু 4টে থেকে 5টা নিলে মিলে মানে সারাদিনে 2টো মিল, সারাদিনে 2টো মিল। কারণ তোমাকে বুঝতে হবে তোমার ডাইজেশন, আমি অ্যাভারেজ বলছি, এরপরেও আসে প্রকৃতি নির্ণয়। যে পিত্ত প্রকৃতির তার হয়তো 5 ঘন্টায় খাওয়ার হজম হয়ে যাবে, তাহলে সে একটা স্ন্যাক্স 2টো মিল তার চলতে পারে। একজন কফ প্রকৃতি মানে হেভিনেস যার শরীরে বেশি তার ক্ষেত্রে হয়তো একটা মিলই তার সারাদিনে দরকার, কারণ তার ডাইজেশন স্লো। আর একজন বাত প্রকৃতি সে দেখবে অল্প অল্প করে খায়, একবারে বেশি খেতে পারে না, অল্প অল্প করে খায়। তার ক্ষেত্রে তখন ডায়েট বা খাদ্যাভ্যাসের যে নিয়ম সেটা চেঞ্জ হবে। কিন্তু আমি একটা ওভারঅল একটা জেনারেল তোমাকে আইডিয়া দিচ্ছি যে কেন আমাদের পেটের প্রবলেমটা আসে। তো জেনারেলি কী হয়, তুমি আমাদের ক্ষেত্রে 2টো মিল ইজ সাফিসিয়েন্ট, সকালের খাবার এবং রাতের খাবার। এবং এটা কেন একটা আমাদের মিল নিলে সেটা হজম হতে 8 ঘন্টা সময় লাগে, 7 থেকে 8 ঘন্টা। এবার তুমি দুপুরবেলা খাবার নিলে, আমি দুপুর থেকেই ধরছি, দুপুরবেলা তুমি খেয়ে তুমি ঘুমিয়ে পড়লে, আমরা দুপুরে ঘুমানোর একটা অভ্যাস থাকে একদম। এবার দুপুরে ঘুমিয়ে পড়লে ইন জেনারেল তুমি খেয়াল করে দেখবে দুপুরবেলা থেকে তুমি ঘুমিয়ে পড়লে যখনই তোমার বিকেলবেলা উঠলে পেটটা ভার ভার, শরীরটা ম্যাচ ম্যাচ। কেন? সবার হয়। কারণ যখন তুমি ঘুমালে তোমার হার্ট বাদে বাকি সব অর্গানের কাজ তখন স্লো হয়ে যায়। ফলে যেই খাবারটা 8 ঘন্টায় হজম হওয়ার কথা ছিল সে তখন হজম হলো না। ইনডাইজেশন ওখান থেকে স্টার্ট হয়। ওই অর্ধপাচিত খাবারটা তখন আর স্টমাকে থাকে না, পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে সে কোথায় চলে যায়? গ্রহণীতে অথবা কোলনে। এইবার আসলো গিয়ে ওই 6:30 7টার সময় তোমার খিদে পেলো, এটা অ্যাকচুয়ালি তোমার ডিনারের টাইম, কিন্তু তুমি কি খেলে? চলো একটু এগরোল খাই, বা চলো একটু মুড়ি খাই, চপ খাই, সিঙ্গাড়া খাই। খেয়ে নিলে ওই খাবারটা হজম হতে তো সময় লাগবে, তুমি কি সেই সময়টা তাকে দাও না। আমি আবার রাত্রে গিয়ে ডিনার, তার মধ্যে আবার রাতে তুমি তোমার ডিনারটা করে নাও। আগের খাবারটা হজম হলো না, পরে আবার একটা খাবার দিলে অজীর্ণ বা ইনডাইজেশন স্টার্ট এখান থেকে শুরু হয়। এইবার কি হলো, তুমি রাত্রেও তুমি কি করলে? 9টা 9:30 খেয়ে কি তুমি 4 ঘন্টা 5 ঘন্টা জেগে থাকো, হাঁটাহাঁটি করো? উত্তর হলো না। খেলাম দিলাম, 1 ঘন্টা টিভি দেখলাম, তারপরে মোবাইল নিয়ে বিছানায় শুয়ে বললাম। এক্স্যাক্টলি এটাই হয়। আবারও বললাম, তুমি যখন রেস্টে চলে গেলে তোমার হার্ট বাদে বাকি সব অর্গানের কাজ তখন স্লো হয়ে যায়। ফলে রাতে যে খাবারটা তোমার হজম হওয়া দরকার ছিল, হজম ডিলে হয়ে গেল।
ঘুম থেকে সকালবেলা উঠলে হজম হলো না, বাওয়েল মুভমেন্ট থোড়েই হবে। কেন হবে? হজম হলো না, খাওয়ার হজম হলো না, সকালবেলা পায়খানাও হলো না। তাহলে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার মানে সলিউশনটা কি, মানে ঠিক কি দিনচর্যা করলে? আমি পুরোটাই বলছি। এবার বাওয়েল মুভমেন্ট আসলো না, সকালবেলা পায়খানা হলো না, কিন্তু তুমি কি করলে সকালবেলা? তোমার তো ব্রেকফাস্ট করতেই হবে, তুমি আবার কিছু খেয়ে নিলে। তো এই ইনডাইজেশন কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে, এবং এই ইনডাইজেশনে কি হয়, এই যে অর্ধপাচিত যে খাওয়ার, সেগুলো কোলনে চলে যেতে থাকে, এবং কোলনের গায়ে আমরা যেরকম দেয়ালে ঘুঁটে দিই না, সেরকমভাবে ওই খাবারগুলো লেগে থাকে, ওখানে পচে। সেই জন্য যাদের ইনডাইজেশনের এরকম সমস্যা থাকবে, তাদের বায়ু যখন নিঃসরণ হয় প্রচণ্ড দুর্গন্ধ, কারণ ওই খাবারগুলো ওখানে থাকে, ওখানে স্টোর হয়, ওখানে ওটা পচে। কারণ খাবার তো পুরনো হচ্ছে, তুমি কালকে যেটা খেয়েছো আজকে তো সেটা পচবেই। আর শরীরের ভিতরে অ্যানারোবিক সিস্টেম চলে, নট অ্যারোবিক সিস্টেম, ঠিক আছে? তো অক্সিজেন ওই ক্যানেলগুলোতে খুব কম থাকে, তো অ্যানারোবিক সিস্টেম ওটা আরও তাড়াতাড়ি পচবে, কোলনে থাকবে, কোলনে পচবে, সেখান থেকে টক্সিন উৎপন্ন হবে। কোলনের গায়ে লেগে থাকা ভিলাইগুলো সেই টক্সিনকে গ্রহণ করবে, রক্ততে মেশাবে। কারোর ক্ষেত্রে সুগার হাইক হবে, কারোর ক্ষেত্রে হার্টের সমস্যা, কারোর ক্ষেত্রে ক্যান্সার, কারোর ক্ষেত্রে XYZ। তো এটা দীর্ঘদিন ধরে চলার জন্য, অনিয়মে চলার জন্য এই সমস্যাটা হয়। তো কি করা উচিত? ইন জেনারেল ফরেনাররা এরকমই করে। সকালে 2 টাইমের খাওয়া, জেনারেলি আমাদের কি বলা হয়েছে, 2 বার খাওয়া, 1 বার পায়খানা যদি তোমার পরিষ্কার হয়, তোমার ইন জেনারেল কোনো রোগ আসে না, বড় কোনো রোগ আসে না। 2 বার খাওয়া, 1 বার পায়খানা পরিষ্কার। 2 বারের খাওয়ার মধ্যে 8 ঘন্টা গ্যাপ। রাতের খাওয়া, সকালে তুমি যা খাচ্ছ তার অর্ধেক খাওয়া। রাতের খাওয়া অবভিয়াসলি 6টার মধ্যে কমপ্লিট। কেন? কারণ মানুষ বাদে আর কোনো পশু পাখি সূর্য অস্ত গেলে খায় না। আমাদের শরীর সার্কাইডিয়ান রিদম অনুযায়ী চলে, বায়োলজিক্যাল ক্লক। যখন রাত হয়ে যায় তোমার বডিতে, তখন ডাইজেশন পাওয়ার অটোমেটিক কমতে থাকে। সূর্যের উপরে নির্ভর করে আমাদের ডাইজেশন পাওয়ার চলে। সেই জন্য দুপুরবেলায় খিদে পায়, প্রচণ্ড খিদেটা দুপুরবেলায় পায়, ভোরবেলা পায় না। কারণ সূর্যের তেজও তখন প্রকট থাকে, তাই শরীরে যে ডাইজেস্টিভ সিস্টেম সেও প্রকট থাকে। সার্কাইডিয়ান রিদম একেই বলে বায়োলজিক্যাল ক্লক। সকালবেলা সিম্প্যাথেটিক স্টিমুলেশন চলে, সেই জন্য আমাদের খিদে পায়, কাজ করার এনার্জি থাকে, সব কিছু থাকে। রাত্রেবেলা প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে শরীর চলে যায়, সেই জন্য এনার্জি ডাউন হয়, খিদে খুব একটা লাগে না। যদি খিদে তোমার ওই সময় পায়, রাত্রেবেলা অধিক খিদে পাচ্ছে, তুমি দুপুরবেলা খেয়েছো, তার মানে সামথিং ইজ রং। সুগার, মেবি তুমি সুগার টেস্ট করো, মেবি তোমাকে থাইরয়েড টেস্ট করা উচিত, অর্থাৎ তোমার মেটাবলিক সিস্টেম প্রবলেম হচ্ছে, তোমাকে দেখা উচিত তখন। তো এইটা তো জেনারেলি 2 বার খাওয়া, 1 বার পায়খানা যদি তোমার পরিষ্কার হয়, তোমার শরীর ভালো থাকবে। 2টো খাওয়ার মাঝখানে 8 ঘন্টা গ্যাপ দেওয়া। রাত্রেবেলা তুমি যেটা খাও সেটা অল্প খাওয়া, কারণ একটা মিল আমি নেব, সেটা হজম হতে 8 ঘন্টা সময় লাগবে। আমি একটু রাত করে খাই, খেয়ে আমি বিছানায় শুয়ে পড়বো, তো আমার খাবারটা ঠিকভাবে হজম হবে না। তাই জন্য আমাকে একটু অল্প খাওয়া। যদি সকালে 4টে রুটি খাই, দুপুরবেলা 2টো রুটি, রাত্রেবেলা 2টো রুটি খাবো। দুপুরটায় আমি কি করব? আমি দুপুরের কথাই বলছি। মানে আইডিয়াল টাইম হলো 11টা থেকে 12টা, সকালের তোমার লাঞ্চ টাইম। রাত্রেবেলা 6টা থেকে 7টার মধ্যে লাঞ্চ টাইম, ডিনার টাইম। আর ব্রেকফাস্ট যদি খিদে পায় তবেই করা উচিত, এবং খিদে অনুযায়ী করা উচিত। তোমার খিদে পেয়েছে মুড়ির, তুমি খেয়ে নিয়েছো 5টা রুটি, এটা খুব বোকামি। সেই জন্য নিজের শরীরকে চেনা উচিত। আয়ুর্বেদ নিজের শরীরকে চিনতে শেখায়। ইন জেনারেল আমাকে যদি তুমি বলো যে পেটের জন্য এমন একটা কিছু উপায়, ইন জেনারেল জল সবসময় ফুটিয়েই খাওয়া উচিত। আরোর জল হলেও জল সবসময় ফুটিয়ে খাওয়া উচিত। আরও হোক, XYZ হোক, জল যার পেটের সমস্যা আছে সে জল ফুটিয়ে খাবে, উষ্ণ গরম জল খাবে। কেন? দ্বিতীয় প্রশ্নটা আসে কেন, যে আমরা কেন গরম জল খাবো? তুমি যখনই কোনো কিছু খাও না কেন, শরীর সে তার নিজের টেম্পারেচারে সেই খাবারটাকে আনে, দেন সে তাকে ডাইজেশন করে, এটাকে মানতে হবে। সেই জন্য শরীর খারাপ হলে উষ্ণ খাবার খাও, পেট খারাপ হলে উষ্ণ খাবার খাও। উষ্ণ কেন? সহজ পাচ্য। কারণ তুমি যাই খাবে না কেন, সে
শরীরের যে টেম্পারেচার আছে 98.5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাতে সেই খাবারের টেম্পারেচারকে আনবে, তারপরে সে ডাইজেশন শুরু হবে। জলেরও ডাইজেশন হয়। তো ম্যাক্সিমাম লোকেদের পেটের সমস্যা জলের জন্য হয়, কারণ জল অন্ধের মতো আমরা বেশি করে খাই। মানে জল তো বলে বেশি করে না, কখনোই উচিত নয়। হাইড্রোটক্সিসিটি বলে একটি কথা আছে, আমরা জানিই না সেটা। খিদে পেলে খাওয়া উচিত, তৃষ্ণা পেলেই জল পান করা উচিত। তৃষ্ণা, ইট ইজ দ্য বাহ্যিক সাইন যে তোমার শরীরে জলের দরকার। তোমার তৃষ্ণা পাচ্ছে না, তুমি মুঠে মুঠে জল খাচ্ছ, কী হবে? কার্ডিওমেগালি হবে, শরীরে ব্লাডের ভলিউম বাড়বে, তাতে কী হবে? পরে গিয়ে বিপি হাই হবে, কিডনির উপরে এক্সট্রা প্রেশার আসবে। আমরা এগুলো ভাবিই না। জল বেশি খাওয়া কখনোই উচিত না। কে বলেছে? কোথাও লেখা আছে এরকম? দেখাতে পারবে কোথাও কেউ? মানে একটা তো প্যারামিটার বলা হয় যে 2 লিটার বা 3 না, লিটার। এটা আমি কি বললাম, আয়ুর্বেদ অনুযায়ী পুরুষং বৃক্ষ। তোমার ক্ষেত্রে যে তোমার শরীরে যা জলের চাহিদা, তোমার বন্ধুর ক্ষেত্রে সেই চাহিদা নাও হতে পারে, আমার ক্ষেত্রে সেই চাহিদা নাও হতে পারে। ইন জেনারেল আয়ুর্বেদাতে কিছু হয় না যে জেনারেল সবার জন্য, সবার জন্য কমন কিছু না। তুমিও আলাদা, আমিও আলাদা, তাই কাস্টমাইজড মেডিসিন আসছে বর্তমান যুগে। বর্তমান অ্যালোপ্যাথি চিকিৎসা এখন কাস্টমাইজড মেডিসিন চিন্তা করছে, যেটা আয়ুর্বেদ অনেক দিন আগে থেকে বলে গেছে। কারণ তুমি চিন্তা করে দেখো, তোমার যদি তৃষ্ণা না পায়, তুমি জল খাবে কেন? তৃষ্ণা এটা হলো বাহ্যিক সাইন যে তোমার শরীরে জল লাগবে। যেটাই তোমার সাইন, তোমার খিদে পাচ্ছে, তার মানে তোমার এটা বাহ্যিক সাইন যে তোমার শরীরের খাবারের দরকার। তো জলও পরিমাণ মতোই খাওয়া, তৃষ্ণা অনুযায়ী জল খাওয়া। গড়ে সবাই, তুমি 2 লিটার খাবে মানে তোমার মাও 2 লিটার খাবে, তোমার বাবাও 2 লিটার খাবে, এটা কখনোই না। এখানেই আমরা ভুল করি। জল যখন কারোর পেটের সমস্যা, তখন তাকে গরম করে ফোটানো জলই খাওয়া উচিত, কারণ ইজি টু ডাইজেস্ট, সে খাবারকে হজম করতেও সাহায্য করে। আমরা কি করছি? শুধু তাকে বুস্ট করছি। আমার যে মেটাবলিক ডিসওরিয়েন্টেশন এসছে, তাকে আমি বুস্ট করছি। কি করছি? আমি গরম জলটা দিচ্ছি খাওয়ার পরে, তাহলে কি হলো? তাড়াতাড়ি টেম্পারেচারটা সমান আসলো, তো তাড়াতাড়ি খাওয়ার ডাইজেশন হলো। কিছু খাওয়ারের মধ্যে কিছু এমন কিছু জিনিস রাখবো, যেমন ধরো জোয়ান, মৌরি, এই জিনিসগুলো যদি আমি ইন্ট্রোডিউস করতে থাকি খাওয়ারের মধ্যে, ধরো কারোর রুটি হজম হয় না, তো রুটির মধ্যে আমি যদি একটু জোয়ান ছড়িয়ে যদি রুটিটা মাকে করতে বলি, তাহলে ইজি টু ডাইজেস্ট, ও হজম করাতে সাহায্য করে রুটিকে। ঠিক আছে? মানে আমরা তো জোয়ান খাওয়ার পরে খাই, কিন্তু খাবারের মধ্যে দিয়ে খেতে হবে। ঠিক আছে? তো এটা প্রসেস তো ওই সময় চলবে না যখন তোমার খাবারটা শরীরে গেল। ঠিক আছে? তো আলাদা আলাদা করে দেওয়ার কোনো মানে হয় না। সেই আমাদের খাবারের মধ্যে, এই যে ধরো তুমি মাংস রান্না করে খাচ্ছ, মাছ রান্না করে খাচ্ছ, তার মধ্যে যে হার্বস ইউজ করা হয়, জিরে, ধনে, মৌরি, আদা, রসুন, হলুদ, কি এগুলো? আয়ুর্বেদ হার্বসই। মা কাকিমার রান্নাঘর থেকে আয়ুর্বেদ এসছে, এগুলো আয়ুর্বেদ হার্বসই। এর কাজ কি জানো তো? খাবারকে সুস্বাদিত করার কাজ না, এর খাবারকে হজম করানোর কাজের। মাংসতে যে মশলাগুলো দেওয়া হয়, সেই মশলাগুলোর যদি তুমি নাম নিয়ে নেটে সার্চ করো, সব কটাই গরম, শরীরকে হিট করে। কেন? ও মাংসকে পচাতে সাহায্য করে, মানে হজম করাতে সাহায্য করে। তো এইটাই ব্যাপার। তো তোমার যদি মনে হচ্ছে যে না, আমার রুটিটা খেলে আমার ইনডাইজেশন হয়, রুটির মধ্যে একটু জোয়ান দিয়ে রুটিটাকে বেলে তুমি খাও না, দেখবে তোমার রুটি হজম হয়ে যাবে। তো এগুলো টোটকা। তার মানে আমি তোমার ক্ষেত্রে বলছি মানে যে এটা আরেকজনের ক্ষেত্রেও হবে তা না, তার জন্য তার প্রকৃতি জানা দরকার। এখন দেখা গেল তার পিত্ত প্রকৃতি, অর্থাৎ তার হাত পাত তলা জ্বালা করে, তার চোখ জ্বালা করে, তাকে যদি তুমি জোয়ান খেতে দাও, তাহলে তার জ্বালা আরও বেড়ে যাবে, তার বাথরুমে বার্নিং সেন্সেশন চলে আসবে। তো সবার ক্ষেত্রে, সেই জন্য পুরুষং আয়ুর্বেদ সবার ক্ষেত্রে এক নয়। একই ক্যাটাগরিতে সব পেশেন্টকে আয়ুর্বেদ ওই জন্যই ফেলে না, সেই জন্যই ডিফারেন্ট হয়, আর সেই জন্যই চিকিৎসা পদ্ধতিও ডিফারেন্ট। এটা আমাকে মাথায় রাখতে হবে। আরেকটা কথা তোমাকে মানে ইন জেনারেল বলি, মানে আমরা অনেকে মনে করি যে দই পেটের পক্ষে ভালো। হ্যাঁ, টক দই অনেকে বলে না, টক দই পেটকে ঠান্ডা রাখে। আমার একটা সাধারণ প্রশ্ন এখানে, মানে সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন, তাহলে আমরা মাংস ম্যারিনেট করতে দই দিই কেন? কি কারণে দেওয়া হয়? মাংস ম্যারিনেট করতে কেন দেওয়া হয়?
কেন দেওয়া হয়? দইটার কাজ কি? অ্যাসিডিক হয় বলে। কি কাজ কি কি করে? যে যখন মাংস ম্যারিনেট করবে না, বা যখনই তুমি টিভিতেও দেখো বা মাকেও জিজ্ঞেস করো, মাংসকে সফট বানায়। হুম। তো মাংস সফট কি এমনি এমনি হয়? দইয়ের মধ্যে নিশ্চয়ই উষ্ণতা আছে, সেই জন্য মাংস তাড়াতাড়ি গলে। তাহলে এই যে ধারণাটা দই খেলে পেট ঠান্ডা থাকে, এটা খুব ভুল ধারণা। দই খেলে শরীর গরম হয়, পেট গরম হয়। দইয়ের উপরের যে জল, সেই জলে কিছু গুড ব্যাকটেরিয়া থাকে। সেই জলও 1 থেকে 2 চামচ যদি কেউ রেগুলার খায়, তাও সন্ধ্যের সময়, তবে তার ক্রনিক পেটের যে সমস্যা কিছুটা হলেও কমতে পারে। অবশ্যই সেটা আয়ুর্বেদ ডাক্তারের সাথে কথা বলেই খাওয়া উচিত, কারণ সবার ক্ষেত্রে এক চিকিৎসা হয় না। তো এটা হলো ব্যাপার। তো মজাটা এখানেই। এখন যেই সমস্যাটা প্রচুর ইয়ং জেনারেশনের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে হেয়ার লসের প্রবলেম। চুল পড়ে যাচ্ছে খুব অল্প বয়সে, যেটা আমাদের বাবা ঠাকুরদাদের ছিল না। তো এই হেয়ার লসের প্রবলেমকে আমি যদি সলভ করতে চাই, তাহলে আয়ুর্বেদাতে এর কি মেডিসিন আছে, বা কি এর মানে কিভাবে আয়ুর্বেদা হেল্প করতে পারে ন্যাচারালি? যদি ন্যাচারালি, হ্যাঁ, ইন জেনারেল হেয়ার লসের ক্ষেত্রে প্রথম তাদেরই হেয়ার লস হবে যাদের গাট খারাপ, অর্থাৎ যাদের গ্রহণী খারাপ, পেটের সমস্যা। কারণ আয়ুর্বেদ অনুযায়ী গ্রহণীর যে জায়গাটাকে, তাকে বলা হয় পক্কাশয়। তো পক্কাশয়ের বায়ুর অবস্থান, মানে আমি যে বায়ু পিত্ত কফকে ভাগ করলাম না, সেই বায়ু মেন থাকে হলো পক্কাশয়। শরীরের সম্পূর্ণ শরীরে থাকে, কিন্তু মেন থাকে পক্কাশয়। এই বায়ু শরীরের আয়ুর্বেদ অনুযায়ী, আয়ুর্বেদ 7টা ধাতু দিয়ে তৈরি: রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। এই অস্থি ধাতুর উপধাতু হলো কেশ আর নখ। গ্রহণী খারাপ, বায়ু খারাপ, বায়ু খারাপ, চুল পড়ে যাবে। বায়ু খারাপ, নখ খারাপ। পেট ভালো থাকলে অস্থি ভালো থাকবে, মানে হাড়। অস্থি, শুধু হাড় আমি বলবো না, অস্থি মানে হলো শরীরের ধারকত্ব, মানে দ্য সলিড ম্যাটার অফ বডি, দ্যাট ইজ কল অস্থি। অস্থি হার্টেও রয়েছে, অস্থি লিভারেও রয়েছে, দো ইট ইজ আ সফট অর্গান। বাট যখন আমি ধাতু হিসাবে ভাগ করব, দ্যাট ইজ আ মাইনিউট থিংস। ঠিক আছে? তো শরীরকে ধরে রাখছে যে বিষয়গুলো, সে মনকেও কিন্তু। সেই জন্য যার বায়ু খারাপ, যার গ্রহণী খারাপ, তার মনও খারাপ। সে প্রচণ্ড চঞ্চল, সে স্থির না কোনো জায়গায়। সে এই মোমেন্টে চিন্তা করলে আমি এটা করবো, 2 মিনিটে সেটা চেঞ্জ। এটা ভাবতে হবে। তো তখন তাকে উচিত গ্রহণীর উপরে কাজ করা। সেই জন্য 3টে জিনিস মেনটেন: টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম ঘুমানো। খাওয়া, যেই সময় আমি খাবো সেই সময় আমার ফোকাস শুধু খাওয়াতেই থাকবে, আদার্স কিচ্ছু না। এই 3টে জিনিস যে মেনটেন করে, তার পেট ভালো থাকবে। টিভি ফোন দেখতে দেখতে না, কেন বলছি, আমাদের শরীর একটা সময় একটা কাজই করতে পারে। তুমি চিন্তা করে দেখো, তুমি লিখতে আর পড়তে একসাথে পারবে না, তাই না? লিখতে আর পড়তে তুমি একসাথে পারবে না। পড়ে আমাকে লিখতে হবে, না লিখে তোমাকে পড়তে হবে। লেখা পড়া দুটো একসাথে যায় না। সেরকমই শরীর একটা সময় একটা কাজই করতে পারে। তুমি টিভি দেখতে দেখতে যদি খাও, তাহলে কনসেন্ট্রেশন টিভিতে, ডাইজেশন তখন ঠিকঠাক হবে না। সেই জন্য মায়েরা দেখবে কি করে, বাচ্চাদের টিভি দেখতে দেখতে খাওয়ায়। বাচ্চা সেই সময় খাওয়া, পেট ভরে গেল সেটা বাচ্চা বলতে পারে না, আর মায়েরা তখন স্যাটিসফাইড হয়ে যায়। কেন? আমার বাচ্চা পুরোটা খেয়েছে, বাটিটা ফাঁকা হয়ে গেছে। কিন্তু এইখান থেকে ওই বাচ্চার ইনডাইজেশন শুরু হয়, বাচ্চা মোটা, বাচ্চা গ্যাসের ওষুধ খেতে হয়। এটা কারণ। তারপরে তো প্যাকেট ফুড, জাঙ্ক ফুড আছে, ওগুলো আলাদা, কিন্তু মেন কারণটা এটা। তোমার ক্ষেত্রে তুমি যখন ছোট ছিলে, তোমার মা যখন তোমাকে খাওয়াতো, বসাতো, মুখে ভাত দিত, একটা গল্প বলতো, তুমি কানে শুনতে, দেখতে না, কিন্তু শুনতে, তুমি খেয়ে নিতে, না খেলে মারতো। ঠিক আছে? তুমি ভয়ে খেতে। কনসেন্ট্রেশন অন ফুডের থেকে যদি কনসেন্ট্রেশন সরে যায়, টিভিতে চলে গেল, মোবাইলে চলে গেল, তুমি যেটা খাচ্ছ তার ফিলিংস থাকে না। ধরো আমি কি খাচ্ছি, কতটা খাচ্ছি, কীরকম খাচ্ছি, এটা আমি বুঝতে পারি না। যখন আমি বুঝতে পারি না, তখন ডাইজেস্টিভ এনজাইম ঠিকঠাক সিক্রেট হয় না।
আর ডাইজেস্টিভ এনজাইম যখন ঠিকঠাক সিক্রেট হবে না, তখন অ্যাসিডিটি হবেই, ওই খাবার হজম হতে টাইম নেবেই, এটাই স্বাভাবিক বিষয়। তো সেই জন্য খাওয়ার এই 3টে যদি রুল তুমি ফলো করো, ইন জেনারেল পেটের সমস্যা ঠিক হলে চুলের প্রবলেম এবং স্কিনের প্রবলেম কম হতে থাকে। কারণ ওই একটাই, যে খাওয়ার জমবে, খাওয়ার থেকে টক্সিন উৎপন্ন হবে, সেই টক্সিন ব্লাডে মিশবে, ব্লাড প্রত্যেক শরীরের প্রত্যেকটা অংশ রক্ত দিয়েই তৈরি, তাই সেই দূষিত রক্ত শরীরের যেখানে যেখানে যাবে সেখানে সেখানেই এই সমস্যা তৈরি হবে। এবার আয়ুর্বেদ এটাকেও কভার করেছে 2 রকম চিকিৎসার মাধ্যমে, একটা হলো মেডিসিনাল আর একটা হলো পঞ্চকর্ম। পঞ্চকর্ম দ্যাটস মিন ডিটক্সিফিকেশান অর ন্যাচারাল ড্রাস্টিক ক্লিনজিং, অর্থাৎ এই যে খাওয়া দাওয়া, অনিয়মিত খাওয়া দাওয়ার জন্য আমাদের শরীরে যে টক্সিন উৎপন্ন হয়, সেই টক্সিনকে 5টা প্রক্রিয়া বা থেরাপির মাধ্যমে আমরা শরীর থেকে বার করে দিই। এটা ইন্ডিভিজুয়াল ওইভাবেই নির্ভর করে যে কোন পেশেন্ট, তার প্রকৃতি কী, তারপরে তার সেই থেরাপি বা তার সেই কোন পঞ্চকর্মে সে যাবে সেটা দেখা হয়। এই রকম করে চিকিৎসা পদ্ধতিকে সাজানো। তো প্রথম চিকিৎসাতে প্রথম আসে নিদান পরিবর্জন, অর্থাৎ তুমি যেই কারণে তোমার এই সমস্যা হয়েছে সেই কারণগুলোকে সরিয়ে দেওয়া। দ্বিতীয় আসে প্রকৃতি নির্ণয় এবং প্রকৃতি অনুযায়ী তোমার আহার, তোমার বিহার নির্ণয় করা এবং মেডিসিন। তারপর তাতেও যদি না কমে তখন পঞ্চকর্ম। তো এইভাবে আয়ুর্বেদ ট্রিটমেন্ট আগায়। হেয়ার লসের সমস্যার সঙ্গে আরেকটা সমস্যা, যেই সমস্যাটাতে প্রচুর পরিমাণ ইউথ এখন ভুগছে, সেটা হচ্ছে ইনসোমেনিয়া। রাত্রেবেলা ঘুম আসতে চায় না, লেট নাইট পর্যন্ত জেগে রয়েছি, চোখ বন্ধ করে রয়েছি, কিন্তু ঘুম কিছুতে আসছে না। আমি অনেককে দেখেছি যারা ঘুমের মেডিসিন নিয়েও তাদের ঘুম আসছে না। এইটা কেন? এইটা তো আগে আমরা দেখতাম যে মানে একটা বয়সের পর গিয়ে মানুষের ঘুম আসতো না। বা আমি আমার ঠাকুমার ক্ষেত্রে দেখেছি, আমার ঠাকুমা প্রায় 80-85 বছর পর্যন্ত যখন বেঁচে ছিলেন, ঠাকুমা শুলেই ঘুমিয়ে পড়তেন। ঠিক আছে, শেষ জীবন পর্যন্ত কোনো মেডিসিন নিতে হয়নি। কিন্তু আমি এখন আমার পরিচিত অনেককেই দেখি যে ঘুমের মেডিসিন নিয়েও ঘুম আসতে চায় না, ঘুমের সমস্যা। এইটার ঠিক মানে পার্মানেন্ট সলিউশনটা কি? মানে ওষুধ খেয়ে খেয়ে ঘুমানোটা তো একটা টেম্পোরারি সলিউশন, পার্মানেন্ট সলিউশন কি আমি ওষুধ ছাড়া ঘুমাবো? 2-3টে জিনিস এখানে আসে। প্রথম অ্যাংজাইটি, দ্বিতীয় ডিপ্রেশন, 3 নম্বর স্ট্রেস। অ্যাংজাইটি কি? অ্যাংজাইটি হলো অলওয়েজ ফিউচারের কথা চিন্তা করা এবং ফিউচারের নেগেটিভ জিনিসগুলোকে বেশি করে চিন্তা করা। মানে তুমি এখন এখানে বসে আছো, কিন্তু তুমি চিন্তা করছো এরপরে কি করব, আচ্ছা এটা হলো, এটা যদি ঠিক না হয় তাহলে কি হবে। তুমি নিজের বর্তমানে যে মানুষটি বেঁচে নেই, ভবিষ্যতে বাঁচছে এবং সে ভবিষ্যতের জিনিস চিন্তা করছে, তার মধ্যেও সে নেগেটিভ জিনিস বেশি চিন্তা করছে, এটা অ্যাংজাইটি। দ্বিতীয় আসে ডিপ্রেশন। এটা এই জিনিসটা মানে আমি অ্যাংজাইটি যে বিষয়টা বললাম সেটা অ্যাকর্ডিং টু নার্ভাস সিস্টেমের উপরে ডিপেন্ড করে। আয়ুর্বেদ অনুযায়ী নার্ভাস সিস্টেমকে বায়ু কন্ট্রোল করে, তো এটা বাতজ ডিসঅর্ডার। দ্বিতীয় আসে ডিপ্রেশন। ডিপ্রেশন কি? বর্তমান সময়ের সাথে বা বর্তমান পরিস্থিতির সাথে বা বর্তমান এনভায়রনমেন্টের সাথে আমি নিজেকে অ্যাকাস্টামড করতে পারছি না বাই এনি কারণ, এটাকে বলে ডিপ্রেশন। নিজেকে আইসোলেশন করে নেওয়া, একা থাকা, সেই জিনিস, সেই একা বিষয়টাকেই ভালো লাগা এবং এই বিষয়টাকে শেয়ার না করতে পারা, এটাকে বলে ডিপ্রেশন। আমি একদম বেসিক জিনিস, মানে কোনো বইয়ের কথা না, একদম সাধারণ বিষয়ে বলছি। ইন জেনারেল এটা কোন পেশেন্টদের ক্ষেত্রে আয়ুর্বেদ অনুযায়ী দেখা যায়? কফজ প্রকৃতি, ঠিক আছে। আর আসে কি? স্ট্রেস। স্ট্রেস বিষয়টা একটা অদ্ভুত জিনিস। কি স্ট্রেস বিষয়টা হলো যে এমন একটা সিচুয়েশান, এমন একটা মানুষের ক্ষেত্রে বিষয়টা তৈরি হয় যে ওভার থিঙ্কিং করে। মানে তোমাকে একটা কাজ করতে হবে, তুমি চিন্তায় পড়ে গেছো ওই কাজটা কত তাড়াতাড়ি আমি কত পারফেক্টলি করব, সেটা নিয়ে তুমি চিন্তা করছো। কাজটা করব, কত তাড়াতাড়ি করব, কত পারফেক্টলি করব। কাজটা চলে গেল, স্ট্রেস কমে যাবে। অ্যাংজাইটি ডিপ্রেশন কমে না। এবার অ্যাংজাইটি কি করে আসে? অ্যাংজাইটি ছোটোবেলা থেকে আমাদের মধ্যে বিল্ড করে দেওয়া হয়,
এখন আরও বেশি করে দেওয়া রেজাল্ট হচ্ছে। করতে হবে। ভালো করতে হবে। বাচ্চাকে বাচ্চাদের মতো বড় হতে দাও। তাদের কি করা হচ্ছে, তাদের পারফেক্ট বানানোর চেষ্টা করা হচ্ছে। পারফেক্ট হতে হবে তোমাকে। একটা যখন বাচ্চাকে এই মেন্টাল প্রেশারের মধ্যে ফেলে দেওয়া হয় না, তখন সেই বাচ্চাটি নিজের সময়ের মধ্যে সে আর বাঁচতে পারে না, সে তখন ফিউচারে বাঁচে। সেই জন্য দেখবে এখন, আর এই জিনিসটা হয়েছে বাবা মাদের ক্ষেত্রে বেশি, সেই জন্য বাচ্চা সাফার করে। প্রথম বাচ্চারা অ্যাংজাইটিতে ভোগে, তারপরে স্ট্রেস আসে, এবং তোমার আমার মতো যখন বয়স হয়ে যায় তখন গিয়ে সে ডিপ্রেশনে চলে যায়। শেয়ার করার আর কেউ থাকে না, কারণ সে এই 3টে জিনিসের উপরেই দৌড়াচ্ছে। আচ্ছা, এবারে এই 3টে জিনিস আসে কি করে? এই 3টে জিনিস আসার প্রধান কজ হলো আহার। যদি আমি এটা ধরি, আহার মানে কি জানো তো? আহার্যতে ইতি আহারও, অর্থাৎ যা আমরা খাচ্ছি তাই আহার। যা আমরা গ্রহণ করছি বা যা আমরা আরোহণ করছি তাই আহার। আমি মোবাইলে যেটা দেখছি সেটাও আমার আহার হিসাবেই কাজ করে। আচ্ছা, আয়ুর্বেদ অনুযায়ী আহার মানে অনলি ফুড নয়। মানে ফুড ছাড়া, মানে যেটা আমি চারিদিক থেকে ইনটেক করছি। হ্যাঁ, সংস্কৃতর ব্যাপারটা কি জানো? সংস্কৃতর এখানেই খুব একটা বড় মজা। সংস্কৃত কোডেড ল্যাঙ্গুয়েজ। তুমি একটা ওয়ার্ড দিয়ে তুমি 10 পাতার নোট বানাতে পারবে, এতটা মজার। সেই জন্য বেদকে ডিকোড এখনও কেউ করতে পারেনি, কেন বেদ পুরো সংস্কৃতে লেখা, এবং সেখানে এমন এমন জিনিস আছে। মানে আমি আয়ুর্বেদের কথাই বলছি। আয়ুর্বেদ যখন তুমি যদি আয়ুর্বেদকে ডিকোড করা শুরু করো না, মানে আমরা ভাবতেও পারবো না তৎকালীন দিনের মানুষরা কি কত সুন্দর করে লিখে গেছে। আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, যেমন আহার মানে হলো যা আহার্যতে ইতি আহার, অর্থাৎ যা আমরা আরোহণ করছি। যে কোনো কিছু আরোহণ করতে পারি বাই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, যা আমরা নিচ্ছি তাই আমার আহার। মানে টাচটাও আহার। সেই জন্য আয়ুর্বেদে দর্শন, স্পর্শন, প্রশ্ন 3টে পরীক্ষা হয়। এই 3টে পরীক্ষা করে তবে মানুষকে চিকিৎসা করা হয়, তার আগে চিকিৎসা করা হয় না। তো আহার এটাকে বলা হয়। একটা ছেলে যে বারবার রিল দেখছে, 1 মিনিটে রিল সোয়াইপ করে যাচ্ছে, তাহলে ভাবো সে মানসিকভাবে কতটা চঞ্চল। তাহলে সে পড়াশোনা করবে কি করে? তার মধ্যে অ্যাংজাইটি আসবে, তার মধ্যে ডিপ্রেশন আসবে, তার মধ্যে স্ট্রেস আসবে, কারণ তার মধ্যে যে মানসিক বল বা মানসিক উইল পাওয়ার সেটাই তো কমে যাচ্ছে। অ্যাটেনশন স্প্যামটা মানে আর কিছু থাকছে না, কমে যাচ্ছে, কারণ আমরা ওটাই আহার হিসাবে সে গ্রহণ করছে। তোমার ছোটবেলায় আহার কি ছিল? ক্রিকেট খেলা, 3 ঘন্টা মাঠে থাকা। এক্স্যাক্টলি, হ্যাঁ, 3 ঘন্টা মাঠে থাকা, 3 ঘন্টা ধৈর্য। তোমার পড়াশোনায় ধৈর্য ছিল সেই সময়। আজকে যদি সেই জিনিসটাই কোনো একটি ছেলেকে বলো বা কোনো একটি মেয়েকে বলো, সে পারবেই না, অসুস্থ হয়ে পড়বে। তো আহার যদি গন্ডগোল হয়, আহার গন্ডগোল হলে নিদ্রা গন্ডগোল হবে। কোয়ালিটি নিদ্রা, নট কোয়ান্টিটিভ, কোয়ালিটি নিদ্রা তোমাকে এনার্জি বিল্ড করতে সাহায্য করে। কোয়ালিটি নিদ্রা খারাপ হয় তোমার আহারের মাধ্যমে। প্রথম কথা আসে তাহলে কীরকম আহার? প্রথম কথা আসে আমরা খাওয়ার যে জিনিসগুলো, জেনারেলি ফুড আইটেম হিসাবে আমরা যেগুলোকে হিসাব করি। ফুড আইটেম কী কী হতে পারে? আমরা এখন জেনারেলি কী খাই? প্রিজারভেটিভ, প্যাকেট ফুড, যেগুলো ডাইজেশন হতে সময় নেয়। বডির একটা অদ্ভুত বিষয় হলো, একটা খাওয়ার সে হজম হবে, সেলের টিস্যু ট্রান্সফরমেশন হবে, স্টেবল হবে, তারপরে সে এনার্জি ডেভেলপ করে। এই প্রসেসে খাওয়ার সেল অবধি গ্রহণ হয় এবং তারপরে সে এনার্জিকে ডেভেলপ করে। আর টিস্যু ট্রান্সফরমেশন যখন হয়, টিস্যু ট্রান্সফরমেশন হতে গেলে নিদ্রার দরকার হয়। বডি যখন রিল্যাক্স মুডে থাকে তখন টিস্যু টু টিস্যু ট্রান্সফরমেশন সেই খাদ্যের হয়, না হলে মেটাবলিক সিস্টেম কন্টিনিউ চলতে থাকে, ওটা ডিঅ্যারেঞ্জমেন্ট মানে ওটা ভাঙতেই থাকে। তো ব্যাপারটা হলো যে আমি এখন খেলাম প্যাকেট ফুড, আমি এখন খেলাম প্রিজারভেটিভ খাবার, যেটা হজম হতে সময় নেবে, কারণ তার মধ্যে ডিএনএ নেই। আমার শরীর সেই খাবারটাকেই অ্যাকসেপ্ট করবে যেই খাবারটা আমার পূর্বপুরুষরা খেয়ে এসছে। হিসাব তো তাই বলে। তোমার 4 পুরুষ আগে যদি কেউ পিৎজাই না খেয়ে থাকে, তোমার শরীরে পিৎজা ডাইজেশন করার কোডিং সিস্টেমই নেই।
সেই জন্য তুমি পিৎজা খেলে তোমার পেট ভার হয়ে যায়, ফরেনাররা যদি পিৎজা খায় তাদের কাছে কিছু সেটা হেভি ফুড হয়ে যায় না। তুমি ভাত খেলে ইজি টু ডাইজেস্ট হয়ে যায়, ঠিক নর্থ ইন্ডিয়ায় যদি তুমি কাউকে ভাত খাও তার কাছে সেটা হেভি ফুড হয়ে যায়। ওয়াই? কারণ তার ফাদার কখনো ভাত খায়নি, তারা রুটি খেয়ে খেয়েছে, অভ্যস্ত। exactly. তো রুটি ডিকোড করার ডিএনএ তোমার শরীরে রয়েছে, ভাত ডিকোড করার ডিএনএ তোমার শরীরে রয়েছে, কিন্তু পিৎজা ডিকোড করার ডিএনএ তোমার শরীরে নেই। কিন্তু তুমি তোমার বাচ্চাকে কি খাওয়াচ্ছ? পিৎজা খাওয়াচ্ছ। আর তুমি হিসাব করছো যে তোমার বাচ্চা সেটাকে খুব ইজিলি ডাইজেস্ট করবে এবং সেটা হজম করবে এবং সেটা থেকে নিউট্রিশন পাবে এবং সে ভালো থাকবে। ধারণাটাই খুব ভুল। সমস্যাটা হচ্ছে কি, যেটা খাচ্ছে সেটা হজম হতে সময় নিচ্ছে। সেটা যখন হজম হতে সময় নিচ্ছে, ঘুমের ডিস্টারবেন্স আসছে। কেন? যতক্ষণ না সেটা হজম হচ্ছে, মেটাবলিক সিস্টেম শরীরে চলতে থাকে। মেটাবলিক সিস্টেম যখন শরীরে চলতে থাকে, নিদ্রা আসে না, শরীর রিল্যাক্স ফিল করে না। শরীরের কাজ হলো আমি আজকে যেটা খেয়েছি আমাকে সেটা ডাইজেশন করতে হবে। সে যদি সেটা না করতে পারে, যতক্ষণ সে পারবে না ততক্ষণ সে ডাইজেশন প্রসেস চালাবে, সে ক্লান্ত হয়ে যাবে, সে ঘুমিয়ে পড়বে। তাহলে ঘুমটা কোয়ালিটি ঘুম হচ্ছে না, কোয়ান্টিটি ঘুম হচ্ছে। ঘুম যখন কোয়ালিটি ঘুম হবে না, তখন কি হবে? ল্যাক অফ এনার্জি আসবে। কারণ নিউট্রিশন সেলে পৌঁছালো না, সেল টু সেল নিউট্রিশন বাড়লো না। তো ঘুম ঠিক না হলে নিউট্রিশন ঠিক হবে না, ঠিক না হলে এই সমস্যা কন্টিনিউ থাকবে। তো অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই জিনিসগুলোর পিছনে যে কারণটা সে হলো তোমার খাদ্যাভ্যাস। তুমি যদি তোমার খাদ্যাভ্যাসকে ঠিক না করো তাহলে এই সমস্যার মধ্যে থেকে চলতেই থাকবে এবং এটা একটা সাইক্লিক্যাল অর্ডারেই চলবে। বলবে আমি ওষুধ খাচ্ছি, আমি তো সব কিছু করছি, আমি এটাও করছি, আমি ওটাও করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কিছুতেই কিছু না হওয়ার কারণ ওইখানে লুকিয়ে আছে যে তুমি কি খাচ্ছ, তুমি কিভাবে চলছো। আমাদের কাজ কি জানো তো? আমরা যেটা খাচ্ছি, আমাদের যেটা এনার্জি হিসাবে তৈরি হচ্ছে শরীরে, সেটা আমরা ইউজ করতে পারি না। কেন? আমাদের ম্যাক্সিমাম লোকেরা কি করে? কম্পিউটারের সামনে বসে কাজ, না হলে ঘরে টুকটাক কাজ। কজন এখন দৌড়ঝাঁপ করে কাজ করে বলো তো? খুব কমে গেছে। তা যদি যেই খাবারটা আমি নিলাম সেইটাই যদি তার এনার্জিটা যদি ইউটিলাইজই না হলো, ঘুম আসবে কি করে? সেলের মধ্যে ল্যাক অফ অক্সিজেন তৈরি হবে কি করে? তাই না? সেল রেস্ট চাইবে কি করে? সেল রেস্ট কখন চায়? যখন তার মধ্যে অক্সিজেনেশনের ল্যাক হয়, তার মধ্যে এনার্জি ডাউন হয়, তখন সে রেস্ট চায়। ব্রেনকে তো, শরীরকে তো অতটা কাজই করতে হচ্ছে না যতটা কাজ তার দরকার। ফলে কি হচ্ছে? ওই খাবারগুলোর জন্য ফ্যাট, মানে বিকৃত ফ্যাট বা বিকৃত মেদ উৎপন্ন হয়, যেগুলো ভিসেরাল ফ্যাট হিসাবে আমাদের শরীরে জমা হয়। ফলে দেখা যায় যে অল্প অল্প ছোট ছোট বয়সের বাচ্চাদের, 17-18 বছরের বাচ্চাদের ফ্যাটি লিভার, 17-18 বছর বাচ্চাদের, এটা তো খুব কমন হয়ে গেছে এখন। 17-18 বছরের বাচ্চাদের কোলেস্ট্রল প্রচণ্ড হাই। কেন হচ্ছে? এগুলো কারণ এটাই, একদম এগুলোই কারণ। তো এই কারণ যতক্ষণ না তুমি কভার করবে, তুমি যতই মেডিসিন খাও, সেটা অ্যালোপ্যাথি হোক, সেটা হোমিওপ্যাথি হোক, সেটা আয়ুর্বেদ হোক, কোনো হবে না। টেম্পোরারি লাভ হবে, তারপরে হবে কি? তারপরে আমাদের একটাই ওই মাইন্ডে আসবে, ওই ওষুধটা না, ওই প্যাথিটা না ঠিক কাজ করে না। প্যাথিটা কাজ করে না। প্যাথিটা ভুল নয়। প্যাথি যদি, আয়ুর্বেদ যদি এতই খারাপ হতো, আয়ুর্বেদ যদি এতই কিছু, আয়ুর্বেদের মধ্যে এতই স্লো হতো, এতই যদি কোনো সমস্যাই থাকতো, তাহলে একবিংশ শতাব্দীতে এসেও 5000 বছরের পুরনো একটা সায়েন্স, আমি সায়েন্সই বলবো, এখনো পর্যন্ত সে সার্ভাইভ করতো না। গরুর গাড়ি কবে চলে গেছে? হ্যাঁ, বিএমডব্লিউ। আমি একটা জিনিস, এই যে বলা হয় যে 7 ঘন্টা ঘুমানো দরকার বা 6 ঘন্টা, মানে যেটাই হচ্ছে একটা টাইম, 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমানো দরকার, তার থেকে মিনিমাম ঘুম হলে শরীরের প্রবলেম বাড়ে। তো এইটা বেশি গুরুত্বপূর্ণ নাকি কোয়ালিটি অফ স্লিপটা বেশি গুরুত্বপূর্ণ? না, 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমানো দরকার এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ। আয়ুর্বেদ অনুযায়ী কোয়ালিটি অফ স্লিপ মানে তুমি ঘুমালে, 2 ঘন্টা তোমার ঘুম হলো, তুমি উঠলে, ইউ ফিল ফ্রেশ। আমাদের একটা সাউন্ড স্লিপের দরকার হয়। তো আমাদের তখন, যখন আমরা শুতে যাব, অবশ্যই মোবাইলটাকে সাইডে রেখে দেবো। শোয়ার আগে শরীরকে ঠান্ডা করার যে প্রাণায়ামগুলো আছে, শীতীকরণ, শীতলীকরণ, এইগুলোকে অভ্যাস করে তারপরে শুতে যাওয়া। শোয়ার সময় যদি ঘুম না আসে, মোবাইল না ঘেটে গল্পের বই পড়া। কারণ মোবাইলের মধ্যে যে আলো থাকে না, তা সেগুলো আমাদের ব্রেনকে উত্তেজিত করে।
রাদার দ্যান আমরা যদি বই পড়ি না, তাহলে কনসেন্ট্রেশন তখন বইয়ের উপরে আসে এবং আস্তে আস্তে আস্তে, কারণ তখন ব্রেনকে কাজ করতে হয়, তো ব্রেন একটা সময় গিয়ে ফ্যাটিক হয় এবং আমাদের আস্তে আস্তে ঘুম আসে। এই রকম করে যদি আমরা ঘুমটাকে রেগুলেট করতে পারি, ঘুম যদি আমাদের রেগুলেট হয়, তাহলে বডির এনার্জি পরে গিয়ে রেগুলেট হবে। কোয়ালিটি অফ স্লিপ আমাদের মেনটেন করা উচিত না, রাদার দ্যান কোয়ালিটি অফ স্লিপ। তো এইগুলো করে ধীরে 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 যদি আমরা আগাই, তাহলে আস্তে 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 ডিপ্রেশন থেকে হওয়া ইনসোমনিয়া থেকে হওয়া লস অফ এনার্জি ধীরে ধীরে আমরা কাটাতে পারি। ওকে, এখন একটা সমস্যা যেটা প্রচুর মানুষ ভুগছে সেটা হচ্ছে হাত পা মানে গাঁটে ব্যথা, ঠিক আছে, সেটা হাঁটুতে হতে পারে, ঠিক আছে, সেটা কোমরে হতে পারে। তো আয়ুর্বেদাতে ট্রিটমেন্ট কি আছে? কেন অ্যালোপ্যাথিতে তো গেলেই বলবে যে নি রিপ্লেস করে দাও, ঠিক আছে, নি রিপ্লেস না করে মানে হাঁটুর সার্জারি না করেও কি সেটাকে রিভার্স করা যায়? আয়ুর্বেদে এই রকম পেশেন্টেরই সংখ্যা বেশি, কারণ ব্যথা বেদনাতে আয়ুর্বেদ মনে হয় যা কাজ করে, ইন জেনারেল অ্যালোপ্যাথি বা আমার মনে হয় হোমিওপ্যাথি অতটাও কাজ করেনি এখনও। তো আয়ুর্বেদে ব্যথা বেদনা হিসাবে যেটাকে দেখা হয়েছে সেটা হলো বাতব্যাধি। বাতব্যাধিকে আয়ুর্বেদ অনেকগুলো ভাগে ভাগ করেছে। মোটা মোটা বাংলা ভাষায় বলতে গেলে দু রকম বাতব্যাধি দেখা যায়। একটা হলো নর্মাল বাতব্যাধি, মানে আমরা যাকে বলি বাতরক্ত বা বাতব্যাধি, আর একটা হলো আমবাত। আমবাতকে অ্যালোপ্যাথি তুলনা করে রিউমাটয়েড আর্থারাইটিসের সাথে বা গেটে বাত। আর ইন জেনারেল বাতব্যাধি মানে হলো অস্টিও আর্থারাইটিস XYZ। বায়ু খারাপ যখন একটা পেশেন্টের হয়, মনে করতে হবে তার গাঁট খারাপ বা তার গ্রহণী খারাপ, কারণ বায়ুর স্থান গ্রহণী বা গাঁট, মানে সেই পেট আসছে। বায়ু যদি খারাপ হয়, বায়ু থেকে অস্থিধাতুর উৎপত্তি, অস্থিধাতুকে পোষণ বায়ু করে। বায়ু খারাপ হলে অস্থিধাতুর পোষণ ঠিকঠাক হবে না। অস্থিধাতুর পোষণ যদি ঠিকঠাক না হয়, অস্থিধাতু ক্ষয় হওয়া শুরু করবে। সেই জন্যই যাদের হাঁটু ব্যথা কোমরে ব্যথা, তাদের কারোর পেটের সমস্যা ঠিক হয় না। মানে পেটের প্রবলেম এটা ইউনিভার্সাল ট্রু, তারপরেই হাঁটুর প্রবলেম, এটা ইউনিভার্সাল ট্রু। সমস্যা কি হয় অ্যাকর্ডিং টু অ্যালোপ্যাথি? তারা কি করে, ক্যালসিয়াম সাপোর্ট ফেল করে গেল, পেন কিলার আর অপারেশন। কিন্তু কখনো এটা চিন্তাই করা হয় না যে আমরা যে ক্যালসিয়ামটা দিচ্ছি, ক্যালসিয়ামটা খেলেই কি ক্যালসিয়াম বেড়ে যাবে? কখনোই না, অ্যাবজর্ব হতে হবে। আয়ুর্বেদ অ্যাবজর্পশনের উপরে কনসেন্ট্রেশন বেশি করে রাদার দ্যান কিছু খাওয়া। সেটা কতটা শরীরে গ্রহণযোগ্যতা হলো। লোহা খেলে তো লোহা শরীরের আয়রন বাড়তেই পারে, তাহলে লোহা কেন খাওয়ানো হয় না? ব্যাপারটা সেইখানেই, অ্যাবজর্পশনের উপরে আয়ুর্বেদ কাজ করে। সেই জন্য ডাইজেশন প্রসেসকে আয়ুর্বেদ ঠিক করে প্রথমে, তারপরে সে নিয়ের উপরে বা অস্থিধাতুর উপরে কাজ করে। অস্থিধাতুর উপরে কাজ করতে গেলে ইন জেনারেল ওয়েতে পঞ্চকর্মের বড় রোল এখানে একটা আছে। ডিটক্সিফিকেশন শুধু ডিটক্সিফিকেশন নয়, বোনসের মুভমেন্ট বা বোনসের ডিকেড, এই জিনিসটাকে রক্ষা করতে গেলে পঞ্চকর্ম খুব খুব ভালো এবং দ্য আলটিমেটাম ট্রিটমেন্ট বলতে পারা যায়। সেইখানে বস্তি বলে এমন একটা প্রসিডিওর আছে, সেই বস্তির মাধ্যমে এই জিনিসটাকে ঠিক করা হয়। 90% কেসে পেশেন্টের নি রিপ্লেসমেন্ট সেইখানে আটকানো যায় আমরা যদি পেশেন্টের বস্তি চিকিৎসা করা যায়। এখন সমস্যাটা হলো পঞ্চকর্ম বা এই থেরাপিগুলো না স্পায়ের মতো করে ইউজ হয়। স্পাতে গেলে দেখা যায় যে কাউকে শিরোধারা দিয়ে দিচ্ছে, কাউকে ম্যাসাজ করে দিচ্ছে, কিন্তু সেখানে কোনো আয়ুর্বেদ অ্যাডভাইজার নেই। প্রবলেমটা সেই জায়গাটাতে, কারণ পঞ্চকর্ম হলো একদম সিম্পল। যদি আমরা বর্তমান অবস্থা নিয়ে ভাবতে চাই, পঞ্চকর্ম হলো অ্যালোপ্যাথি অনুযায়ী সার্জারি প্রসিডিওর, মানে এতটাই গুরুত্বপূর্ণ। টাফ তো নয়, গুরুত্বপূর্ণ। এখন আপনি কি সার্জারি করাতে গেলে, সার্জারি আগেকার দিনের নাপিতরাও করতো, আপনি কি সার্জারি নাপিতকে দিয়ে এখন করাতে যাবেন না পাশ করা ডাক্তারকে দিয়ে করাতে যাবেন? হিসাবটা সেখানে। আমরা যখন পঞ্চকর্ম হিসাবে ভাবি না, ইন জেনারেল বাঙালিরা যখন পঞ্চকর্ম হিসাবে চিন্তা করে, তখন তারা জানে যে পঞ্চকর্ম আছে, করতে হবে, স্পাতে গেলে করে দেয়। কিন্তু পঞ্চকর্ম ব্যাপারটা হাসি ঠাট্টার জিনিস নয়। পঞ্চকর্মের 5টা প্রসিডিওর হয়, সেই 5টা প্রসিডিওর 5 রকম পেশেন্টের, 3 রকম পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন ভাগে সেটাকে ভাগ করা হয়েছে। সেইটা তার শরীরকে বুঝে সেই
প্রসিডিওর করতে হয়। যদি সেই প্রসিডিওরে খারাপ কিছু হয়, মানে সেই প্রসিডিওর ফেল কি করে হয়? ধরুন বাতব ব্যাধির একটা পেশেন্ট, তার বস্তির দরকার, এবার কি বস্তির দরকার? একজন আয়ুর্বেদ ডক্টর ছাড়া কেউ গাইড করতে পারবে না, কারণ সে পড়েছে বিষয়টা নিয়ে। বস্তি 360 রকমের বস্তি হয়, ঠিক আছে? 360 রকমের মধ্যে কোন বস্তিটা তার দরকার সেটা একজন আয়ুর্বেদ ডাক্তার ছাড়া বলতে পারে না। বস্তি লাগবে তো সবাই জানে, কিন্তু বস্তি কীরকম দরকার, সেরকমই মাসাজ কীরকম দরকার। মাসাজেরও টেকনিক আছে, মাসাজের আছে একটা হলো টুয়ার্ড স্কিনের দিকে একটা মাসাজ হয়, আপওয়ার্ড স্কিনে একটা মাসাজ হয়। কীরকম দরকার, তার প্রবলেম কি, কিভাবে সেই প্রবলেম অ্যারাইজ হয়েছে। যখন তো মাসাজের দু রকম কাজ দেখা গেল যে কারোর ব্যথা হয় কিন্তু ব্যথার মধ্যে উষ্ণতা বেশি, তখন মাসাজ একরকম হয়, তখন থেরাপির চিন্তাধারা একরকম হয়। দেখা গেল মাসাজ, কারোর পেন হচ্ছে, পেনের মধ্যে উষ্ণতা নেই কিন্তু মুভমেন্ট রেস্ট্রিক্টেড হচ্ছে, সেই ক্ষেত্রে মাসাজ আলাদা। সেই ক্ষেত্রে সেখানে মাসাজ করতে গেলে যে তেল ইউজ করা হয় সেই তেলও আলাদা। তো এটা টোটাল একটা আলাদা ডিপার্টমেন্ট বলতে পারো। যেরকম মেডিসিন, সার্জারির মধ্যে অনকোলজি আলাদা, বিভিন্ন টাইপের আলাদা আলাদা থাকে, এখানেও এটা, এবং এইভাবেই পড়ানো হয়। মানে যতটা সিম্পল মানুষ ভাবে এই জিনিসগুলো একদমই নয়, সিম্পল ইম্পর্টেন্সটা অনেকটাই। সেই জন্য কি হয়, মানুষ মিসলিড হয়, আর মানুষ মিসলিড হয় সেই জন্য এই জিনিসটা বাইরে ব্যবসা হয় যে আয়ুর্বেদা কাজ করে না। তো সঠিক পঞ্চকর্ম যদি একটা পেশেন্টকে করা হয় বাতব্যাধির ক্ষেত্রে, এবং তার সাথে সাথে তার আহার বিহারের গাইডেন্স, তার নিদান পরিবর্জন, মানে কেন এই সমস্যাটা তার হলো সেইটা, এবং যে মেডিসিন তাকে দেওয়া হচ্ছে তার অ্যাবজর্পশন যদি তার ঠিকঠাক করা হয়, মানে ডাইজেশন প্রসেসকে তার বাড়ানো হয়, তাহলে এই জিনিসটাকে রিকভার করা সম্ভব। এবং 100% রিজেনারেশন অফ বোনস পসিবল। 100% পসিবল, মানে হাড় যদি ক্ষয়েও যায় সেটাকে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ 100% সেটা পসিবল। পেশেন্টকে অপারেশনের দরকার হয় না। আপনি যদি দেখেন আমবাত অথবা রিউমাটয়েড আর্থারাইটিস, অ্যালোপ্যাথিতে স্টেরয়েড আর পেন কিলার ছাড়া তার কোনো চিকিৎসাই নেই। কিন্তু আমবাত কেন হলো? যাদের আমবাত হয়েছে না, দেখবেন যে যাদের গিট ফুলে যায়, প্রচণ্ড ব্যথা, মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যায়, জ্বর আসে সকালবেলা, তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের দীর্ঘদিন ধরে একটা অনিয়মিত খাওয়ার অভ্যাস আছে, রাত্রেবেলা জাগার অভ্যাস আছে। ইন জেনারেল কাদের হয় জানেন? ইন জেনারেল হয় ফিমেলদের, মহিলাদের, বার্ধক্য অবস্থা আসার সাথে সাথে। কেন? তাদের ক্ষেত্রে খাওয়া দাওয়ার অনিয়মিতা বেশি থাকে। সংসারের কাজ করে উঠতে দুপুরের খাবার খেতে 3টে 3:30, রাতের খাবার খেতে 11টা 11:30, সকালবেলা উঠে অনেকক্ষণ ধরে না খাওয়া, তার সাথে সাথে কন্টিনিউ প্রসেসে চা খাওয়া, এইটার কারণে আমবাতের উৎপত্তি হয়। অর্থাৎ আম মানে অজীর্ণ থেকে ইনডাইজেস্টিভ ফুড পার্টিকেল যেটা শরীরের মধ্যে থাকে, আয়ুর্বেদ তাকে আম বলেছে। এটা একটা বিষের মতো শরীরে কাজ করে। এ যদি শরীরে থাকে, এর মধ্যে ইনফেকশান বা যে জীবাণু আছে সেই মিডিয়া, এটা একটা মিডিয়ার প্রসেসে কাজ করে, তার মধ্যে যে কোনো রোগ আসলে সে তাড়াতাড়ি গ্রো করে ওর মধ্যে। সেই জন্য আয়ুর্বেদে পঞ্চকর্মে এই আমকে পাচন করিয়ে তাকে শরীর থেকে বার করা হয়। চায়ের কথা যখন উঠলো তখন একটা প্রশ্ন চলে আসে যে আমরা বাঙালি, শুধু বাঙালিরা কেন, ভারতীয়রাও প্রচণ্ড চা খাই, মানে চা হচ্ছে, চা না ছাড়া চলবে না। তো সেই ক্ষেত্রে মানে দুধ চা ভালো না র চা ভালো, মানে আয়ুর্বেদা কি বলছে, চা কি আদেও ভালো? হ্যাঁ, আয়ুর্বেদ অনুযায়ী চা কিন্তু আয়ুর্বেদ কখনো সাজেশন করেনি। মানে তুমি যদি তুমি দেখো তাহলে আয়ুর্বেদে চায়ের বর্ণনা রেয়ার, মানে আসেইনি। চা আয়ুর্বেদ পথ্যে বা আয়ুর্বেদ খাদ্য তালিকার মধ্যে বা পানীয় তালিকার মধ্যে চায়ের বর্ণনা সেই অর্থে পাওয়া যায় না। কিন্তু তবু আমাদের চায়ের একটা অভ্যাস হয়ে গেছে। কিভাবে অভ্যাস হয়ে গেছে? কারণ এটা কলোনিয়াল একটা দান। তারা কি মনে করেছিল, আমরা চা খাই কেন? কারণ চা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয়। মানে চাটা খেলাম, মাথাটা ব্যথা করছে, চাটা খেলাম, মাথাটা ছেড়ে গেল। কিন্তু এটা কিন্তু আমাদের আগে ছিল না। চায়ের কালচার তার আগে আমাদের কালচার কী ছিল? আমাদের খাওয়ার মধ্যে কী ছিল? আমরা সকালবেলা, আমাদের এদিকে বাংলার লোকেরা কী খেত?
সকালবেলা একান্নবর্তী বাড়ি হতো না, তো সকালবেলা কি হতো জানো তো, সকালবেলা ভাত বসতো সবার একবারে, সকালবেলা ভাত বসে যেত। ভাতের উপরের যে জলটা, আমরা যাকে মাড় বলি না, উপরের যে জল, সেই জলটা সবাই এক কাপ করে খেত। আচ্ছা। হ্যাঁ, ওর গুণ জানো কি, ও ইজি টু ডাইজেস্ট, মূত্রল মানে ইউরিনকে পাস করায়, ক্লেথকে কমায়, ফ্যাটকে কমায় শরীরের, আর খিদেকে ধীরে ধীরে বাড়ায়। ভাতের ওই মাড় যে সকালবেলা 1 কাপ খেত না, 12টার মধ্যে মানে তুমি ভাবতে পারবে না তোমার এমন খিদে পেয়ে যাবে। আসলো চা। এবার প্রশ্ন আসলো যে কোন চা আমাদের খাওয়া উচিত, কারণ চলতে গেলে তো বাইরের খাবার চলে। জেনারেলি লিকার চায়ের থেকে আমার অ্যাডভাইস অনুযায়ী দুধ চা খাওয়াটা ভালো। অ্যাকচুয়ালি কোনো চাই ভালো না, তবুও লিকার চায়ের থেকে দুধ চা। এটা কেন দুধ চা স্পেশাল? হ্যাঁ, প্রথম কথা হলো চা, যদি আমি চায়ের আয়ুর্বেদের গুণ দেখি, আয়ুর্বেদ প্রত্যেকটা খাদ্যের মধ্যে তার রস, তার গুণ, তার বীর্য, তার বিপাক, অর্থাৎ খাদ্যের গুণ হিসাবে আলোচনা করেছে, নাকি খাদ্যের ক্যালোরি হিসাবে আলোচনা করেছে। তো চা হলো উষ্ণ দ্রব্য, শরীরকে গরম করে। কষায় রস, তার মানে কষায় রসের কাজ হলো স্তম্ভন করা। তার মানে চা যদি আমি বেশি খাই, প্রথম কথা শরীরকে হিট করবে, দ্বিতীয় কথা ডাইজেশন হ্যাম্পার করে। তুমি চা খেলে তোমার খিদে পাবে না, খেয়াল করে দেখো। এবার আসলো দুধ চা কেন খাবো, লিকার চা কেন খাবো না, বা লিকার চা কেন খাবো, দুধ চা কেন খাবো না। লিকার চা যদি আমি খাই, দুধ দিলে কী হলো, দুধের গুণ হলো স্নিগ্ধতাকারক। তাহলে উষ্ণ চা দুধ সাথে থাকলে কি হলো, ও স্নিগ্ধ করবে শরীরকে, অ্যাসিড হয়ে যেত দুধ চা খেলে। সে বলছি আমি। আর যদি আমি শুধু চা খাই, মানে লিকার চা খাই, তাহলে শরীরকে সে গরম করবে। তাহলে এই গরমকালে যে লিকার চা কন্টিনিউ খাবে, তার ব্লিডিং পাইলস, নাহলে তার নাক থেকে রক্ত পড়া, নাহলে তার শরীর শুকিয়ে যাওয়া, নাহলে তার হাত পাত তলা জ্বালা, নাহলে তার ঘুম না আসা কন্টিনিউ থাকবেই। রাদার দ্যান দুধ চা। হ্যাঁ, এবার অনেকের আছে যে আমি দুধ চা খেলে তো আমার হজম হয় না, এইটা কারণ দুধ চায়ের জন্য নয়, কারণ তার শরীরটাই খারাপ, এটা মানতে হবে। চায়ের জন্য নয়, তার শরীরটাই খারাপ। যাদের দুধ চা হজম হচ্ছে না, একটু এলাচ দিয়ে খাবে। এলাচ দুধকে আর ওই চাকে হজম করাতে সাহায্য করে। ইন জেনারেল চা কার্বোহাইড্রেট মেটাবলিজমকে ডিস্টার্ব করে। তো কার্বোহাইড্রেট মেটাবলিজমকে যখন চা ডিস্টার্ব করে, তাহলে আমাকে চা এমন একটা জিনিসের সাথে খেতে হবে যে চাকেও হজম করবে, সেটা শরীরের উষ্ণতাকেও বাড়াবে না, তার সাথে সাথে আমি তার গুণও পাবো। সেই জন্য চা উষ্ণ, তাই আমি তার সাথে দুধ অ্যাড করলাম। দুধ স্নিগ্ধ দ্রব্য, শরীরকে ঠান্ডা করে। দুধ সুক্রল মানে শরীরের ওয়ার টেয়ারকে বাড়ায়। আর তার সাথে যদি আমি এলাচ যোগ করি, তাহলে কার্বোহাইড্রেটকে সে ডাইজেশন করবে। তো আমার অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ অনুযায়ী দুধ চা আমার মনে হয় লিকার চায়ের থেকে খাওয়াটা বেটার। তার মধ্যে এলাচ দিয়ে। আমাদের মা কাকিমারা হাতে শাখা, পলা, নোয়া এটা পড়ে, আমরা কখনো চিন্তা করি না যে এটা কেন পড়ে, তারা কেন পড়ে। বর্তমান দিনে আস্তে আস্তে এই ট্র্যাডিশনটা সরে যাচ্ছে, মানে মেয়েরা মনে করছে যে না, আমরা তো স্বাধীন, আমরা এইসব পড়বো না, বিয়ের পরে এগুলো পড়ার কোনো মানে হয় না। স্বাভাবিক, এটা তাদের ব্যক্তিগত বিষয়, অবশ্যই সেখানে কিছু বলার থাকে না। কিন্তু এটাকে সোকল ধর্ম দিয়ে না আটকে আমাদের এর পিছনে একটা কারণ কি আছে সেটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের মনে হয় খুব ভালো হয়। জেনারেলি একটা মেয়ের যখন বিয়ে হয় না, আগেকার দিনে খুব অল্প বয়সে বিয়ে হতো। তো যখন অল্প বয়সে বিয়ে হতো, সে একটা বাড়িতে গিয়ে থাকতো। বিয়ের পর অবশ্যই তার বডিতে হরমোনাল ইমব্যালেন্স হতো। বিয়ের পর মানে ডিউ টু বাচ্চা হওয়ার আগে বা তার সময় হরমোনাল ইমব্যালেন্স হতো। হরমোনাল ইমব্যালেন্সের কারণে শরীরে 3টে জিনিসের অভাব দেখা দিত। 1 ক্যালসিয়াম, আয়রন, আর কি, আর হলো বডির টেম্পারেচার, বডি হিট বা বডির মেটাবলিজম হাই হতো। ঠিক আছে, এই 3টে কারণ। শাখা ন্যাচারাল সোর্স অফ ক্যালসিয়াম, সেই জন্য শাখা ক্ষয়ে যায়। তাহলে ওই ক্ষয়ে যাওয়া শাখার মানে ক্যালসিয়াম কোথায় যায়? ওই মহিলার পেটে যায়। পলা বা প্রবাল রক্তকে বাড়ায়, শরীরকে ঠান্ডা করে, লিভারের উপরে কাজ করে, কোরাল হিসাবে পাওয়া যায়, নেটে সার্চ করে দেখতেই পারো। আর থাকলো নোয়া বা লোহা,
লোহা শরীরের আয়রনের ডেফিসিয়েন্সিকে কম করে। অ্যালোপ্যাথি দিক থেকে আমি তোমাকে এটার উদাহরণ দিলাম। মহিলাদের কাজ এখানেই হতো, খুন্তি নাড়ানো, ঘরের ঝাড় দেওয়া, ঢেকি কোটা, চাল কোটা, সব। রিস্ট জয়েন্ট ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই রিস্ট জয়েন্টকে প্রোটেকশন করে শাখা পলা নোয়া, এইটুকু জায়গায় কভার করে। রিস্ট জয়েন্ট তাড়াতাড়ি ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইটা ছিল তার মেন কারণ। যদি আমরা একটু দেখি, একটু পড়াশোনা করি সায়েন্টিফিক ওয়েতে। আচ্ছা, সোনা পড়ারও কি অবশ্যই কোনো কারণ আছে? অবশ্যই অবশ্যই সোনা দিয়ে খুব ভালো একটা তুমি প্রশ্ন করেছো। আয়ুর্বেদে সুবর্ণপ্রাশন বলে একটা বিষয় রয়েছে। সেটা কি? ন্যাচারাল ইমিউনিটি বুস্টার। আচ্ছা, জেনারেলি 0 to 16 ইয়ার্স এজ বাচ্চাদের এটা করা হয়। সোনা, ঘি, মধু একসাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়ানো হয় একটা অ্যাপ্রোপ্রিয়েট ডোজে, অ্যাপ্রোপ্রিয়েট সময়। সোনা কেন? বর্তমান ক্যান্সারের চিকিৎসা দেখেছো বা চিকিৎসার কোনো রিসার্চ পেপার পড়েছো? না। এখন গোল্ড ট্রিটমেন্ট এসছে, গোল্ড থেরাপি, গোল্ড চিকিৎসার মধ্যে সোনাকে নিয়ে আসা হয়েছে। কেন? অক্সিজেনকে বাড়ায় সোনা, ইমিউনিটিকে ইনহ্যান্স করে গোল্ড। মানে গোল্ড পড়লে গোল্ড ইমিউনিটিকে ইনহ্যান্স করে, গোল্ড শরীরের যে অক্সিজেনেশন তাকে বাড়ায়। সেই জন্য এখন চিকিৎসা ব্যবস্থার মধ্যে বা মেডিসিনের মধ্যে গোল্ড প্রিপারেটিভ মেডিসিন আসা শুরু করেছে। এটা রিসার্চে দেখা গেছে, তুমি নেটে সার্চ করলে পেয়ে যাবে। এটা আমি আমার মনের কথা বলছি না, যে মনে হলো তাই। সোনার মানে ব্যবহার অনেক আগে থেকে। মহিলারা যেহেতু ঘরের মধ্যে থাকতো, বাইরে তাদের এক্সপোজার কম হতো, তাই জন্য তারা সোনা বেশি পরতো। কারণ ঘরে থাকতো, লোহা কড়াইয়ের কাজ হতো, কেটে যাওয়ার ভয়, ইনফেকশান হয়ে যাওয়ার ভয়। শরীরে সোনার টাচ, মানে সোনা যদি শরীরে থাকতো, ইনফেকশান তাড়াতাড়ি হিল হওয়ার জন্য সোনার ব্যবহার। আমরা যদি একটু ডিপলি যদি আমরা দেখি, ইন জেনারেল মহিলারা সোনা কোথায় পরতো? রিস্টে পরতো, আঙ্গুলে পরতো, গলায় পরতো, কানে পড়তো। সফট টিস্যুগুলোতে, যেই অর্গানগুলোতে হার্ম হলে হিল হওয়ার সম্ভাবনা কম, নাকে পড়তো। এই জায়গাটায় না, নাকের এখানে না, সব আর্টারি এসে একসাথে অ্যানাস্টোমোসিস হয়েছে, মানে একসাথে তারা জোড়া লেগেছে। এখানে যদি কখনো আঘাত হয় না, প্রফিউজ ব্লিডিং হয়, কমতে চায় না নাকে এখানে আঘাত লাগলে। কানের এখানে সব আর্টারিগুলো এসে একসাথে এখানে জোড়া হয়েছে, এখানে যদি আঘাত লাগে না, প্রফিউজ ব্লিডিং হয়, কমতে চায় না, ইনফেকশান হয়ে যায়। কান, যারা মেয়েরা কান ফুটিয়েছে দেখবে যে 3 মেয়ের মধ্যে 2 মেয়েরই কান পেকে যায়। ঠিক আছে? তো সেই জন্য বলে যে সোনা পড়েছিলিস, না হলে কেন? সোনা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ইনফেক্টিভ এই হিসাবে কাজ করে। সেই জন্য সোনা পড়ার প্রচলন ছিল ভারতবর্ষে প্রচুর। এবং এটা বর্তমানে এখন রিসার্চের করে দেখা গেছে যে সোনার এই গুণগুলো রয়েছে। সেই জন্য ক্যান্সার চিকিৎসাতে এখন গোল্ড থেরাপি ঢুকছে। তুমি যত উন্নত দেখবে ক্যান্সার চিকিৎসা, যদি টাটা মেডিকেল সেন্টারে গিয়ে দেখো বা বড় বড় জায়গায় দেখো, সেখানে গোল্ড থেরাপি ঢুকছে, সোনাকে ইউজ করা হচ্ছে মেডিসিন হিসাবে, তাতে ইমিউনিটি বাড়ে। ইন্টারমিডিয়েট ফাস্টিং, হ্যাঁ। আচ্ছা, ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কারা এনেছে, কেন এনেছে? জাপানিজ একজন এনেছে। কেন এনেছে? কি বলেছে? যে কিছু না খেলে সেলের বেড়ে যায়, অ্যাবজর্পশন, সেলের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া বেড়ে যায়, ফলে শরীরে যে খারাপ কোষগুলো থাকে সেটাকে খেতে থাকে। ইন্টারমিডিয়েট ফাস্টিং সিম্পল জিনিস। কত বছর আগে আমাদের বলা হয়েছে? আমাদের 7 থেকে 10,000 বছর পুরনো কালচারেই আমাদের বলা হয়েছে 15 দিন একবার উপোস, একাদশী। একাদশী কেন? একাদশ ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 1 উভয়াত্মক মন, এই 5টা 10টা আর 1টা, এই একাদশ ইন্দ্রিয়ের যেইভাবে পিউরিফিকেশন করা হয় সেটা একাদশী। উপোসের মাধ্যমে, লঙ্ঘনের মাধ্যমে। লঙ্ঘন মানে লঘু ভোজন অথবা কিছু না খাওয়া। লঙ্ঘন যখন তুমি করবে, হোয়াট ইজ লঙ্ঘন? নাথিং বাট ফাস্টিং, উপোস। ইন্টারমিডিয়েট ফাস্টিং হয়ে তারা রিসার্চ করে তারা নোবেল পেয়ে গেল, তুমি তোমার প্যাথিকে নিতে পারলে না, তোমার দুর্ভাগ্য। এটা তাদের নয়, তারা আয়ুর্বেদ থেকে, তার আয়ুর্বেদে 8-10 বছরের মধ্যে নোবেল প্রাইজ আসবে, তুমি নেবে না, আমাদের এখানে কেউ নেবে না, বাইরে থেকেই আসবে, তখন সবাই লাফাবে।
আয়ুর্বেদে যে চিকিৎসাটা এখন বলা হয়েছে প্রকৃতিভিত্তিক বা বডি ওরিয়েন্টেশন চিকিৎসা, মানে কাস্টমাইজড মেডিসিন, এখন সেটা অ্যালোপ্যাথিতে বেরিয়ে গেছে। অ্যালোপ্যাথিতে তারা ডিএনএ ভিত্তিক ট্রিটমেন্ট করছে। থট অফ এটা বোঝো যে চিকিৎসা কি বড় কথা নয়, চিকিৎসার চিন্তাধারাটা কোথা থেকে এসছে। চিকিৎসার এই কাস্টমাইজড মেডিসিন চিন্তাধারাটা এখন অ্যালোপ্যাথিতে, এখন এটা সব থেকে ট্রেন্ডে চলছে। ফরেনাররা এখন এটাই ফলো করছে, বাইরের এখন এটাই রিসার্চের বিষয় যে কাস্টমাইজড মেডিসিন হতে হবে। প্রত্যেকটা মানুষ আলাদা। কি করে আলাদা? কে দিল? কোথা থেকে চিন্তা এসছে? আয়ুর্বেদ থেকে এসছে। তুমি দেখতে পারোনি, তোমার কাছে বুজরুকি মনে হয়েছে, কারণ তুমি কখনো পড়োনি, কারণ তুমি কখনো জানার চেষ্টা করোনি, কারণ তুমি কখনো সায়েন্টিফিক ওয়েতে তোমার চিকিৎসা ব্যবস্থাকে, তোমার শাস্ত্রকে বোঝারই চেষ্টা করো না। কোনো একজন ডাক্তার, কোনো একজন আয়ুর্বেদ ডক্টর বা আয়ুর্বেদ কবিরাজ যদি তোমাকে কোনো বিধান দিয়ে থাকে যে এটা করো না, ওটা করো না, তোমার কাছে মনে হয়েছে বুলশিট, এটা কী জিনিস, এগুলো কি হয় নাকি কখনো? কিন্তু সেই জিনিসটাই যখন কোনো একজন কোট পড়া মানুষ এসে তোমাকে বলল যে তোমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা মানতে হবে, ওটা মানতে হবে, তুমি আরামসে মানলে। সেম জিনিস এখন খুব দেখা যায় গোমূত্র। কি হয়েছে? গোমূত্র আবার কেউ নেয় নাকি? ট্রেন্ড আছে না এখন, হঠাৎ করে এসছে গোমূত্র কেউ নেয়। গোমূত্র কে নিতে বলেছে? আয়ুর্বেদ নিতে বলেছে গোমূত্র, কিন্তু কখনো র ফর্মে নয়। গোমূত্র প্রসেসড বাই গোমূত্র অর্ক, এবং সেটাও মেডিসিন আকারে ওষুধের সাথে যায়, অনুঘটক হিসাবে কাজ করে, মানে মেডিসিনের অ্যাক্টকে সে বাড়ায়। মানে খুলে গোমূত্র খেয়ে ফেললাম, এক বোতল গটগট করে পান করা না, দু ফোঁটা 4 ফোঁটা ওষুধের মধ্যে দিয়ে সেটা খাওয়া, তাও কি অর্ক হিসাবে, সেটাকেও প্রসেসড করে তৈরি করা। আচ্ছা, হতে পারে তোমাদের মধ্যে, এটা একটা সাধারণ মানুষের মধ্যে এটা একটা চিন্তা আসতে পারে যে গোমূত্র কেউ খায় নাকি, এটা কি ঠিক? প্রিমারিন বলে একটা মেডিসিন আছে। প্রিমারিন কোথা থেকে এসছে জানো? প্রেগনেন্ট ঘোড়ার ইউরিন থেকে। প্রিমারিন বলে একটা অ্যালোপ্যাথি মেডিসিন আছে, যে কিনা পোস্ট মেনোপোজাল হরমোনাল ডিসব্যালেন্সকে ঠিক করে। হেপারিন সোডিয়াম বলে একটা মেডিসিন আছে। কোথা থেকে এসছে জানো? প্রথমে একটা কাজ জানতে হবে। হেপারিন সোডিয়াম ব্লাড ক্লট করতে আটকায়। জেনারেলি হার্টের পেশেন্টকে যখন হার্ট অ্যাটাক হয় ক্লটের জন্য, ডায়ালিসিসে কিডনির পেশেন্টকে এই ইঞ্জেকশনটা করা হয় হেপারিন। কোথা থেকে এসছে জানো? শুয়োরের ইন্টেস্টাইনকে স্ক্র্যাপ করে সেখান থেকে একটা পার্টিকেল নিয়ে এটাকে বানানো হয়েছে। এরকমই এখন এসছে কোলোনিক একটা পিল এসছে, যেটা কিনা ফিকাল ম্যাটার থেকে, হেলদি পার্সনের ফিকাল ম্যাটার থেকে তৈরি করা হয়েছে। যাদের সিএ কোলন হয়, বা যাদের ধরো কোলনে টিবি হয়, কোলন খারাপ হয়ে গেছে, কোলনে গুড ব্যাকটেরিয়া ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, ওই পিল তাকে দেওয়া হয়। ওর মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে অন্যের ফিকাল ম্যাটার থেকে, কারণ তার কোলন ভালো কোলন রয়েছে, সেখান থেকে যদি আমি এক ব্যাকটেরিয়াকে প্রসেসড করে অন্যের কোলনে, যার কোলন খারাপ আছে সেখানে ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে সেখানে রিকভারির চান্স দেখা গেছে। হচ্ছে তো। কিন্তু গোমূত্রে তোমাদের এত নাক ছিটকানো কেন? এটা প্রশ্ন আমার। কারণ তুমি জানো না, আর তুমি জানার চেষ্টাও করোনি। তুমি তোমার চোখকে বন্ধ করে রেখেছো। বলেছে কাকে কান নিয়ে গেছে, তুমি দৌড়াচ্ছ। সোর্স অফ মেডিসিন যেখান থেকেই আসুক না কেন, আমাকে মানতে হবে যে এটা আমাকে সুস্থ করছে কিনা। সোর্স যাই হোক না কেন, গোমূত্র সেটা যদি অর্ক ফর্মে প্রপার প্রসেসে তৈরি হয়ে কোনো একজন আয়ুর্বেদ ডক্টরের সাজেশনে তুমি যদি নিয়ে থাকো, তাহলে অবশ্যই তার নিশ্চয়ই রোল আছে, সে তোমাকে দিচ্ছে, অবশ্যই দিচ্ছে। কিন্তু সকালবেলা উঠে তুমি 1 গ্লাস গোমূত্র পান করছো, এটা আমার ক্ষেত্রে আমি এটা কখনোই বলবো না। অবশ্যই তার শরীরের উপর নির্ভর করে, অবশ্যই কীরকম মেডিসিন তাকে ইউজ করা হচ্ছে, কে প্রেসক্রাইব করছে, এটা একটা ব্যাপার। এটা কোনো জেনারেল জিনিস নয়, কোনোটাই জেনারেল জিনিস নয়, অবশ্যই। তো এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখা উচিত। ব্রহ্মা, বিষ্ণু বা দেবতা, আমরা যদি এদের অন্য গ্যালাক্সির বা অন্য এলিয়েন ভাবি, মানে অন্য একটা উন্নততর সভ্যতা ভাবি, তারা একটা প্যাথিকে দিয়ে গেছে, তারা একটা বিষয় তোমাকে দিয়ে গেছে, তোমাকে জানিয়ে গেছে, তুমি সেটাকে ডকুমেন্ট করেছো, তুমি তোমার চিকিৎসা ব্যবস্থাতে ইউজ করছো, সেই জন্য আজ পর্যন্ত এই প্যাথিটার ডেস্ট্রয় হয়নি। অনেক কিছু ডেস্ট্রয় হয়ে গেছে, আপগ্রেড হয়েছে,
করোনাতে সব থেকে বেশি বেনিফিট দিয়েছে আয়ুর্বেদ। কাড়া, গোল্ডেন মিল্ক কেন দিয়েছে? তো এইটুকুই রিকোয়েস্ট থাকবে, আয়ুর্বেদকে ভালোবাসো, আয়ুর্বেদকে জানো, আয়ুর্বেদকে বোঝো। আয়ুর্বেদ যদি বুঝতে পারো, আয়ুর্বেদকে জানতে পারো, আয়ুর্বেদের সাজেশন নিয়ে চলতে পারো, মিনিমাম মেডিসিনের উপরে অনেক বড় বড় রোগ ভালো হবে। জেনারেলি বড় রোগ হয় না। আমার এরকমও পেশেন্ট আছে, আজ প্রায় 10-15 বছর একটা অ্যান্টাসিড পর্যন্ত সে খায় না, এরকমও পেশেন্ট আছে। একটা খুব সুন্দর আলোচনা হলো আয়ুর্বেদা নিয়ে। আশা করবো আমাদের দর্শকদের তারা একটা কনসেপ্ট পেয়েছে যে আয়ুর্বেদা কীভাবে কাজ করে, মিনস কনসেপশনগুলো দূর হয়েছে। আগামী দিনে নিশ্চয়ই আমরা আয়ুর্বেদা নিয়ে আরেকটা এপিসোড করবো। তো অবশ্যই। আমাদের পডকাস্টে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার।